ওকে, আসসালামু আলাইকুম। তো স্বাগতম জানাচ্ছি চলন্ত বইতের পঞ্চম লেকচার। হ্যাঁ, ওকে, আজকে হচ্ছে লেকচার নাম্বার 5। ঠিক আছে। তো আজকে মোটামুটি বেশ কয়েকটা বিষয় কভার হবে। এদের মাঝে খুশির সমবায় থাকবে, কৃষক সূত্র থাকবে, হ্যাঁ, এবং হুইস্টন নীতি থাকবে। ঠিক আছে। ওকে, তো শুরু করে দেওয়া যাক। ওকে, চলো হ্যাঁ, চলো এইটা ম্যাথ সলভ করি। ঠিক আছে, এই ম্যাথটা সলভ করবো। ওকে, দেখো এখানে তোমার কিভাবে তোমার আহ আচ্ছা, আচ্ছা, বলছে কি এটা বর্তনী দিছে, বর্তনীটা অঙ্কন করে আগে। ওকে, দেন ওকে, এইটা ঠিক আছে। সবই বলছে এটা কি হইতেছে বি প্রান্ত, বি প্রান্ত, বি প্রান্ত, হ্যাঁ। তো এটা হইতেছে সি প্রান্ত থেকে ডি প্রান্ত, এটা তোমার এ প্রান্ত। দেখো এখানে, আচ্ছা তার আগে দেখো এখানে বি প্রান্ত এগুলো, হ্যাঁ। তো প্রথমত দেখো এইটা রোধ, এই রোধের, হ্যাঁ, এই রোধের এটা হইতেছে 1 ওহম। এই রোধের এক প্রান্ত এখানে আছে, আরেক প্রান্ত কি বলতো এটা, হুম। তো এই রোধের আরেক প্রান্তের সঙ্গে এই রোধের কিন্তু এক প্রান্ত যুক্ত আছে, বুঝছো? তো তুমি বলতে পারো না যে এই রোধটা এবং এই রোধটা কাতে আছে, বলো দেখি। শ্রেণীতে আছে, বুঝছো? তো এটাও কিন্তু আলটিমেটলি 1 ওহম। তো এই দুইটা যেহেতু শ্রেণীতে আছে, তো এদের তুল্যরোধ কত হবে বলতো? ওকে, এদের তুল্যরোধ হবে কত বলতো? 1 আর 1 2, ঠিক আছে। তো এটাকে আমি দুইটাকে একসাথে করে দিই। ঠিক আছে, দেখো এখানে একটা রোধ ছিল, এটা থাকবেই নাকি? তো এটা ব্যাটারি, এটাকে 12 ভোল্টের একটা ব্যাটারি ছিল। তো এখন দেখো ওই দুইটা তুল্যর কত ছিল বলতো? 1 আর 1 যেহেতু শ্রেণীতে ছিল, হ্যাঁ, তো তুল্যর কত হবে বলো দেখি। তো ওটা কত হবে? 1 + 1 যেহেতু শ্রেণীতে ছিল, তখন তাদের তুল্যরোধটা হবে জাস্ট দুইটার যোগফলের সমান। 1 + 1 2, হুম, গোস টু 2 ওহম। ওকে, তো কি হয় বলতো? এরকম 2 ওহম। ওকে, ওকে, এটা হইতেছে 2 ওহম। আচ্ছা এখন দেখো এই রোধটার একটা প্রান্ত ধরো এইটা, এই রোধের একটা প্রান্ত এইটা আছে, হ্যাঁ, ধরো এইটা ধরলাম আমি। আবার এই রোধের সেম প্রান্তটা এখানে আছে, এই প্রান্তটা এইটা। তো দেখো তো এই রোধের দুইটা রোধের এক- একটা প্রান্ত, হ্যাঁ, একই বিন্দুতে, অপর প্রান্তগুলো আরেকটা নির্দিষ্ট বিন্দুতে আছে। তো তুমি বলতে পারো যে এই রোধটা এবং এই রোধটা সমান্তরালে আছে। তো কি কি বলতে পারো বলো দেখি। এই দুইটা তুল্যরোধ কত হবে বলো? তো ওয়ান ডিভাইড বাই আর ই কিউ কত হবে বলো? 1/, এটা 2। দেখো এই দুইটা মিলে কত হয়েছে বলতো? 2 হয়েছে, ঠিক আছে। এখন এটা 2, সো আলটিমেটলি এটা তো 2 আছেই, আর এটা 2, তো 1/2 + 1/2 কত হবে বলতো? এটা 1 হয়ে যাবে। আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত হবে? 1, ঠিক আছে। তো তো আমি কি করতে পারি? এই দুইটাকে কাটে দিয়ে একদম জাস্ট ইকুইভ্যালেন্ট দিতে পারি না? ওকে, আশা করি বুঝতে পারছো এগুলো। ঠিক আছে, চলো। তো এই দুটার পরিবর্তে আমি 1 ওহম রোধ লিখতে পারি আর কি। ঠিক আছে, তো দেখো এইটা কত ছিল? দেখো এইটা কিন্তু ছিল আলটিমেটলি 1 ওহম, হ্যাঁ, এই দেখো এটা 1 ওহম ছিল। এবং এই দুইটা যেহেতু ইকুইভ্যালেন্ট, কত পাইছো এটা? এটা পাইছো তুমি 1 ওহম, হুম। তো আবার দেখো এই যে রোধের এক প্রান্ত আর এই রোধের এক প্রান্ত যুক্ত আছে, তার মানে কি বলতে পারো না তুমি এই দুটো কাছে আছে বলো দেখি? শ্রেণীতে আছে। সো দেখো যখন শ্রেণীতে থাকবে তখন তুল্যরোধটা কি হবে বলো দেখি? 1 + 1 করতে পারো, সো 2 হয়ে যায়। 1 + 1 2 ওহম। তো এই যে 2 ওহম রোধটা, এই যে পুরো সিস্টেমের সাথে কাছে আছে, কিভাবে আছে? সমান্তরাল আছে। তুমি জাস্ট এটাকে মিশাই দাও, মিশাই দিয়ে কি করবে এখানে? ওকে, জাস্ট কি করবে বলো দেখি? ওকে,
ঠিক আছে, এগেইন তুমি লেখো এটা। এটা হইতেছে তোমার তুল্য রোধটা, ঠিক আছে? এটা হইতেছে তোমার 1 ওহম 2 ওহম। আবার দেখো এখানে কিন্তু ছিল 2 ওহম, তার মানে এটা কত বড় দেখি? 2 ওহম। ওকে, সেম এগেইন দেখো এটা কিন্তু ব্যাটারি এক প্রান্ত, আর এই দুইটা রোধ দেখো এরাও কিন্তু সেম ভাবে অপর প্রান্তে কিন্তু যুক্ত আছে। তুমি বলতে পারো যে ভাই এই দুইটা আবার কিন্তু তোমার সমান্তরালে যুক্ত আছে, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখো, হ্যাঁ? তো এটা একটু মাথায় রাখো, এই দুটো যেহেতু সমান্তরালে যুক্ত আছে, তো এদের ইকুইভ্যালেন্ট কত হবে বলো দেখি? এগেইন 1/r ইকুইভ্যালেন্ট কত হবে? 1/2 প্লাস 1/2। সো আলটিমেটলি দেখবো যে 1 হয়, ঠিক আছে? আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস হিসাব করে দেখবা 1 ওহম। তো এগেইন এটাকে মিশাই দেই। ওকে, কত হবে তাহলে এখন? এখন এই দুটার পরিবর্তে আমি কি লিখতে পারি? 1 ওহম লিখতে পারি, হ্যাঁ? এটা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখো এখন, এই দেখো এই যে রোধটা এটা কত বলতো? 1 ওহম, এটা কত আছে বলো? এটা 1 ওহম। আর এটা হচ্ছে 12 ভোল্ট, ঠিক আছে? এখন নতুন করে জাস্ট একটু সাজাও। আশা করি তুমি এর পূর্বে জাস্ট বুঝছো এটা, হ্যাঁ? এটা কিন্তু আহামরি জটিল সার্কিট সেরকম না, জাস্ট একটু সিকোয়েন্স মেনে গ্রাজুয়ালি আগালে আর কি হয়ে যায়। ঠিক আছে দেখো। তো এখন দেখো এটা কিন্তু এটা কিন্তু একটা সিস্টেমে চলে আসছে। তো এখন এই দুইটার রোধের মাঝে কি দেখা যাচ্ছে দেখো তো? তো এর এক প্রান্ত আর এর এক প্রান্তের সঙ্গে যুক্ত আছে। তার মানে বলতে পারো যে ভাই এই দুটা কি আছে বলো? শ্রেণীতে যুক্ত আছে। ওকে? তো কিভাবে বলতে পারো বলো দেখি এটা? এই দুইটার তুল্য রোধ কত হবে? ১ প্লাস ১ আল্টিমেটলি কত? ২, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো একটু সুন্দর করে ড্র করে কিরকম করে হয়? ধরো ব্যাটারিটা এরকম। তো তখন ১২ ভোল্টের একটা ব্যাটারি। তো এই যে 1 ওহম রোধটা কোনটা? এটা। এটা তো 1 ওহম রোধ, হ্যাঁ? 1 ওহম। আর এদের তুল্য রোধটা কত হবে? তুল্য রোধটা হইতেছে তোমার 1 প্লাস 1 2 ওহম। সেম দেখো। ব্যাটারি দুই প্রান্তের সঙ্গে যুক্ত করে দিচ্ছি, বুঝছো? ওকে দেখো এখন এই ২ ওহম এবং ১ ওহম কাতে আছে বলো? এরা কিন্তু আবার আল্টিমেটলি পরে সমান্তরালে আছে। তো এদের তুল্য রোধ কত হবে? তো 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত হবে? 1/1 প্লাস 1/2। তো r ইকুইভ্যালেন্ট কত হয় বলো দেখি? তো এটা কত হবে? লসাগু করে দাও। ২, ২ এর ১ ৩, তো এর সরি 1 ভাগ। তো আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট হবে তোমার 2/3। ওকে? তো এইটা হচ্ছে তোমার সামগ্রিক তুল্য রোধ। তো এখন এটা বর্তনীর তুল্য রোধ এটা। তো আশা করি তুমি বুঝছো। মানে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু করে দিছি, হ্যাঁ? যদিও বা এখানে পুরোপুরি লেখিনি কিন্তু আল্টিমেটলি কিন্তু করে দেওয়া আছে, হ্যাঁ? তো তুমি একটু সুন্দর করে বুঝে বুঝে করবা। তো এখন বর্তনীর তুল্য রোধ কত পাইছো তুমি? এত পাইছো 2/3। তো এখন তুমি I এর মান চাইছে। তো তুমি কি জানো? V ইকুয়ালস টু IR এবং I ইকুয়ালস টু কি জানো বলো দেখি? তড়িৎ চলক শক্তি E ডিভাইড বাই R, হ্যাঁ? তো E কত? 12 ভোল্ট। আর কত বলো দেখি? 2/3। সো এটা যদি একটু ক্যালকুলেট করো, তো আশা করি তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে? 6 318 অ্যাম্পিয়ার। এমপিআরই। আচ্ছা, আশা করি তুমি এই অঙ্কটা সুন্দর করে সুন্দর মতো বুঝছো। ওকে, চলো এবার কোষের সমবায় দেখবো। আচ্ছা, পূর্ববর্তী লেকচারে কিন্তু আমি কোষের সমবায়ের ফর্মুলা গুলো বলে দিছিলাম, হ্যাঁ? তো দেখো এখন আমরা এর পূর্বে যে ম্যাথ গুলো করছিলাম সেগুলো তো কিন্তু একটা করে কোর্স ছিল। তো এখন একটু জাস্ট জড়িয়ে যাব আমরা। তো এখন একটা করে কোর্স না থেকে থাকবে কয়টা করে বলো দেখি? জাস্ট থাকবে হচ্ছে হয়তো ২টা কোষ ৩টা কোষ, এবং সেগুলো হতে পারে তোমার শ্রেণীতে থাকবে, অথবা সমান্তরালে থাকবে, অথবা মিশ্রণে থাকবে, বুঝছো? তো জাস্ট এখন আমরা সেই কোষগুলোকে দেখবো যেগুলো একটু জটিল, ঠিক আছে? তো চলো দেখি কোষের সমবায়। তো এটা কিন্তু আমি পূর্ববর্তী লেকচারে সম্ভবত বলে দেওয়া আছে। তারপর জাস্ট একটু রিক্যাপ করব, হ্যাঁ? কোষের সমবায়। ঠিক আছে। এখন এই কোষের সমবায় দেখো ৩ প্রকার হতে পারে। এক হইতেছে তোমার শ্রেণী সমবায়, হ্যাঁ? শ্রেণী সমবায়। ২ নাম্বার হইতে পারে তোমার সমান্তরাল সমবায়। দেখো আমি যতটুক পড়াচ্ছি এর বাইরে থেকে আর লাগবে না বলে আমার মনে হয়। ঠিক আছে? এখন তোমার যদি ইচ্ছা থাকে যে ভাই আরো একটু বেশি পড়বো, তো তুমি জাস্ট বইটা দেখে নিতে পারো। ওকে? আমার মনে হয় না যে এর বাইরে আর কিছু লাগবে। ওকে? তো সমান্তরাল সমবায়। আর এইটা তোমার কি বলো দেখি? মিশ্র সমবায়। মিশ্র সমবায়। ওকে? ঠিক আছে, চলো দেখি। তো শ্রেণী সমবায় কোনটা? তো দেখো, যখন সংজ্ঞাটা এভাবে দিতে পারবা তুমি, যখন একাধিক কোষ, দেখো একটা প্লাস প্রান্ত,
তো এটা তো অবশ্যই যদি এটা ব্যাটারি হয় বা কোষ হয় তখন এটা কিন্তু আল্টিমেটলি প্লাস হয়, এটা কিন্তু মাইনাস হয়। তুমি জানো। তো একটার মাইনাস প্রান্ত অপরটার প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে? ওকে। এটা প্লাস এটা মাইনাস। আবার সেইম ভাবে তোমার এইটার মাইনাস প্রান্ত অপর একটা কোষের কার সাথে যুক্ত থাকবে বলো দেখি? প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে? ওকে। তো এভাবে তোমার ধরো তোমার একটা সারির মাঝে n সংখ্যক কোষ আছে। কি বলো দেখি এটা? n সংখ্যক কোষ আছে। ঠিক আছে? n সংখ্যক কোষ। ওকে? আচ্ছা। তো দেখো প্রত্যেকটা বর্তনীর সরি প্রত্যেকটা কোষের কিন্তু আল্টিমেটলি একটা করে অভ্যন্তরীণ রোধ থাকে। আচ্ছা, যেহেতু তোমার কোষ আছে তার মানে কিন্তু অভ্যন্তরীণ রোধটা কি বলো দেখি? মাস্ট। ওকে? তো এখানে প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল E আমরা সেম বা ইকুয়াল হিসাব করেই কিন্তু কাজ করি। এটা ধরো E, এটার E, এটারও E। ওকে? তো দেখো এই যে কোষটা আছে এর অভ্যন্তরীণ রোধ হইতেছে R, এটার হইতেছে R, এটা হইতেছে R। ওকে? ধরো তুমি n সংখ্যক নিছো। ঠিক আছে? n সংখ্যক নিছো। তখন এই যে বর্তনীটা কি করছো? পুরো করে দাও। এখন এটা একটা কাজ করো, একে বাইরের একটা R রোধের সঙ্গে যুক্ত করে দাও। বুঝছো? R রোধের সঙ্গে কি করো বলো দেখি? যুক্ত করে দাও। এটা হইতেছে বর্তনীর বাইরের রোধ R। ওকে? এটা হইতেছে বর্তনীর বাইরের রোধ। বহিরোধ। আচ্ছা, এগেইন বলি, যখন দেখবা যে একাধিক কোষ, প্রথমটার কি হয়েছে প্লাস প্রান্ত এবং মাইনাস প্রান্ত থাকবে, প্রথমটার মাইনাস প্রান্ত অপরটার প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত আছে এবং তার কি হয়েছে মাইনাস প্রান্ত তার প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত আছে। বুঝছো? এবং এই কোষগুলো প্রত্যেকে কিন্তু কি করবে বলতো? আর অভ্যন্তরীণ রোধ কন্টেইন করবে। কারণ কি আমরা জানি এইচ এন্ড এভরি সিঙ্গেল কোষেরই কি থাকে বলতো? অভ্যন্তরীণ রোধ থাকে। ঠিক আছে? তো এদেরকে যদি আমি বাইরের একটা রোধ আর এর সঙ্গে যুক্ত করে দিই, তো আল্টিমেটলি কিন্তু একটা প্রভাব পাবো আমি। প্রভাব পাবো, হ্যাঁ? তো এই যে প্রবাহ কি বলো দেখি? I। বর্তনীর প্রবাহ কি বলতো? I। ঠিক আছে? তো ধরো এখানে n সংখ্যক তোমার কোষ আছে। এখন তো n সংখ্যক যদি কোষ থাকে তাহলে এখানে মোট তড়িৎচালক বল কত হয় বলো দেখি? মোট তড়িৎচালক বল সবগুলো যতগুলো কোষ আছে সবগুলো কোষের যোগফলের সমান। ঠিক আছে? শ্রেণীর জন্য। এটা শুধুমাত্র কিন্তু শ্রেণীর জন্য। এটা একটু মাথায় রাখবা। মোট তড়িৎচালক বল হইতেছে যেহেতু তোমার n সংখ্যক কোষ আছে এবং প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল হইতেছে E, সো মোট তড়িৎচালক বল কত হবে বলো দেখি? এটা হবে তোমার Ne। ওকে? Ne। এটা মাথায় রাখো। এখন দেখো এখানে কিন্তু প্রত্যেকটার জন্য অভ্যন্তরীণ রোধ R করে আছে এবং প্রত্যেকটা অভ্যন্তরীণ রোধ কোন সমবায়ে যুক্ত আছে বলো দেখি এটা? শ্রেণী সমবায়ে যুক্ত আছে। ওকে? তার মানে বলতে পারো যে এটা এরকম দেখায়। তো এটা একটা রোধ R, এটা একটা রোধ R, এটা একটা রোধ R। দেখো এখানে n সংখ্যক আছে। তো দাঁড়াও। এখন এইগুলো যখন n সংখ্যক অভ্যন্তরীণ রোধ যখন তোমার শ্রেণী সংযোগ যুক্ত আছে তখন তুমি বলতে পারো যে বা তুল্য অভ্যন্তরীণ রোধ। হ্যাঁ? তুল্য অভ্যন্তরীণ রোধ কত হবে? R প্লাস R প্লাস R প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত n অবধি। তো কি বলতে পারো এটা? nr বলতে পারো। ঠিক আছে? আচ্ছা। এখন এই যে অভ্যন্তরীণ রোধ R, এটা কিন্তু বহির যে একটা রোধ R আছে, তো এর সাথে কিন্তু আবার শ্রেণী সমবায় যুক্ত আছে। হ্যাঁ? তাহলে মোট রোধ কত হবে বলো দেখি? মোট রোধ বা তুল্য রোধ, মোট তুল্য রোধ কত হবে? মোট তুল্য রোধ? তো আগে তো তোমার n সংখ্যক অভ্যন্তরীণ রোধের জন্য কিন্তু nr হইছে। তো এখন nr প্লাস বাইরের রোধ R। ওকে? তো এটা হচ্ছে মোট তুল্য রোধ। ওকে, এখন এই যে প্রবাহ মানটা বের করব। তো এই প্রবাহ কত হবে? তো I ইকুয়ালস টু তোমার কি হবে বলো দেখি? I ইকুয়ালস টু হবে এখানে মোট বল মানে তড়িৎচালক বল, মোট বল। আর এটা কি হবে বলতো? মোট রোধ। আচ্ছা, বা তুল্য রোধটা। এখন দেখো I ইকুয়ালস টু কি হইতেছে উপরে? মোট বল কত? মোট হইতেছে তোমার N। ওকে, এগেইন বলতেছি N হইতেছে একটা সারিতে কোষের সংখ্যা। ঠিক আছে? Ni। ওকে, আর মোট রোধ কত বলো দেখি? R প্লাস Ni। ওকে, সরি Nr। ওকে, এটা তুমি জাস্ট মাথায় রাখবে। এটা কখন বলো দেখি এটা? এটা হইতেছে তোমার শ্রেণীর বেলায়। ঠিক আছে? আর এখানে N কি বলতো? N হইতেছে কোষ সংখ্যা। এটা একটু মাথায় রাখবা। কোষ সরি, এখানে N কি বলো? N হচ্ছে তোমার ওকে,
এন হচ্ছে তোমার ঠিক আছে, এন হচ্ছে তোমার কোষ সংখ্যা। এটা একটু মাথায় রাখবা। ওকে, তো এটা আমার কার বেলায় গেল বলো তো কি? এটা জাস্ট শ্রেণী সমবায়ের বেলায় গেল। হ্যাঁ, আচ্ছা পরে এখন দেখবো সমান্তরাল সমবায়। আচ্ছা চলো, ঠিক আছে। তো এখন দেখো সমান্তরাল সমবায়। এখন বিষয়টা এরকম থাকে, ধরো এবার এটা তোমার এম সংখ্যক সারি আছে, এটা তো ডট 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 দিয়ে কি করছো এখানে তুমি? আচ্ছা তুমি কিন্তু জানো না যে এখানে সারি এক্সাক্ট কয়টা। আচ্ছা, তুমি জাস্ট বলা হয়েছে তোমাকে এটা এন সংখ্যক সারি। তো এটা বহির্বর্তনী রোধ কত বলতো? এটা আর। ঠিক আছে, সো দেখো এখন এখানে সারি কয়টা বলতো? একটা দুইটা তিনটা, ধরো এখানে কি বলতো এম সংখ্যক সারি আছে, এম সংখ্যক সারি। তো সারি জয়টা আলটিমেটলি কোষ সংখ্যা কি বলো দেখি? তো এটা কারণ কি প্রত্যেকটা সারিতে কত করে কোষ আছে? একটা করে কোষ আছে। হ্যাঁ, এম সংখ্যক সারি। এটা কিন্তু সমান্তরালের বেলায়, এটা মাথায় রাখবা। ওকে ঠিক আছে, তো বর্তমানে মূল প্রবাহ কত? আই। ঠিক আছে, দেখো একটু। ওকে, তো আমরা হিসাবের সুবিধার্থে প্রত্যেকটা তড়িৎচালক বল জাস্ট সেম ধরে ই ধরে নিই। ঠিক আছে, তো আলটিমেটলি দেখো প্রত্যেকটা তড়িৎচালক বল যদি ই করে হয়, প্রত্যেকটার জন্য কিন্তু অভ্যন্তরীণ রোধ আর থাকবে, এটা কিন্তু মাথায় রাখবা। আর এটা কিন্তু আর, এটা অভ্যন্তরীণ রোধ আর, এটাও কিন্তু অভ্যন্তরীণ রোধ কত বড় দেখি? আর। তো এখন হিসাব করো একটু, দেখো প্রত্যেকটা ই পাইছো আর পাইছো। তো শ্রেণী তোমার এখানে একটা মাথায় রাখো, তো সমান্তরাল বর্তনীতে, হ্যাঁ, তো সমান্তরাল সমবায়ে, কোষের সমান্তরাল সমবায়ে মোট তড়িৎচালক বল কত হবে জানো? মোট তড়িৎচালক বল, হুম, ইকুয়ালস টু যে কোনো একটা। কারণ কি দেখো যেহেতু এটা সমান্তরাল সমবায় যুক্ত আছে, এদের কিন্তু আলটিমেটলি তুমি কি জানো সমান্তরালে যুক্ত থাকলে এদের বিভব পার্থক্য কি থাকে বলো দেখি? সেম থাকে। হ্যাঁ, তো সমান্তরাল সমবায়ে মোট তড়িৎচালক বলটা কি থাকে বলো দেখি? যে কোনো একটা, যে কোনো একটি কোষের সমান। অর্থাৎ কি বলো দেখি? যেকোনো একটা কোষ বলো তো কি? ই। ওকে? তার মানে কি এখানে সমান্তরাল সমবায় যখন তারা যুক্ত থাকে, তো তার মোট তড়িৎচালক বলটা হইতেছে যেকোনো একটা, ওকে? যেকোনো একটা কোষের সমান থাকে, অর্থাৎ ই। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো এখানে এম সংখ্যক কোষ কিন্তু কি অবস্থায় আছে বলতো? সমান্তরালে আছে না? তো এম সংখ্যক অভ্যন্তরীণ কোষগুলো, সরি অভ্যন্তরীণ রোধগুলো কি অবস্থায় আছে? সমান্তরালে আছে। তো অভ্যন্তরীণ কোষ, অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ, অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ কত হবে? তো আর ইকুইভ্যালেন্ট কি হবে? 1 ভাগ আর প্লাস 1 ভাগ আর প্লাস কত সংখ্যক বলো দেখি? একদম এম সংখ্যক না? তো দেখবা আর ইকুইভ্যালেন্ট কি আসে জানো? আর ইকুইভ্যালেন্ট আসে তোমার হইতেছে আর ডিভাইডেড বাই এম। এটা একটু মাথায় রাখো। আচ্ছা, তো দেখো এখানে আর ইকুইভ্যালেন্ট অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ এবং এই যে মানে বর্তনীর বাইরে যে রোধটা আছে আর, এই দুটো কিন্তু আবার শ্রেণীতে আছে। তার মানে কি বর্তনীর মোট তুল্য রোধ কত হবে বলো দেখি? বর্তনীর মোট তুল্য রোধ কি হবে? আর ইকুইভ্যালেন্ট প্লাস কি বলতো? আর। তো আর ইকুইভ্যালেন্ট কি বলো ছিল? আর ভাগ এম প্লাস কি বলো? আর। আচ্ছা, এটা কিন্তু মোট রোধ। ওকে, ঠিক আছে। তো এখন আই এর হিসাব করবো। তো আই কি বলো? আই হইতেছে এখানে উপরে মোট তড়িৎচালক বল, একটু মুখস্থ রাখবো, মোট তড়িৎচালক বল। আর নিচে কি হবে? মোট রোধ, হ্যাঁ, বা তুল্য রোধটা। তো এখানে মোট তড়িৎচালক বল কত ছিল? সমান্তরাল সমবায় যখন যুক্ত ছিল তখন মোট তোমার বলটা হবে যে কোনো একটা বলের সমান। তো আলটিমেটলি এটা ই। হ্যাঁ, আর নিচে কত বলতো? আর প্লাস আর ভাগ এম। তো একটু লসাগু করে দাও, কি হয় এটা উপরে? এম ই ডিভাইডেড বাই
হুম, ওকে। আর এখান থেকে এম আর প্লাস কি বলো আর, ওকে, এটা হচ্ছে তোমার আই এর মান। ওকে, এটা জাস্ট একটু মনে রাখবো বা স্মরণে রাখবো, ঠিক আছে? এটা কার বেলায় বলো তো? সমান্তরাল সমবায়ের বেলায়। আর এখানে এমটা কি বলো? এম হচ্ছে তোমার সারির সংখ্যা। সারির সংখ্যা বা যখন সমান্তরাল সমবায় যুক্ত থাকবে, একটা সারিতে যেহেতু একটা করে কোষ থাকে, তো একটা কোষের সংখ্যা বা সারির সংখ্যা সেম। তুমি মনে রাখবা যে সারির সংখ্যাটা মনে রাখা বেশি করে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো আশা করি তুমি এটাও বুঝতে পারছো, হ্যাঁ? জাস্ট একটু মাথায় রাখবা। ওকে, চলো নেক্সট আমরা মিশ্র সমবায় দেখবো। ওকে, মিশ্র সমবায়টা একটু ইম্পর্টেন্ট। দেখো, এটা একটু মাথায় রাখবা। মিশ্র সমবায় মাথায় কোনগুলো রাখবা? আমি যেগুলো বলবো জাস্ট সেগুলো মাথায় রাখলে এনাফ। ওকে, ওকে, ঠিক আছে। মিশ্র সমবায়, তো মিশ্র সমবায় বলতে দেখো, এর আগে কিন্তু আমরা জাস্ট ইন্ডিভিজুয়ালি হয় তোমার শ্রেণীতে ছিল তখন শ্রেণীতে আলাদা করে করছি, অথবা তোমার সমান্তরাল সমবায় কোষগুলো যুক্ত ছিল তখন আমরা আলাদা করে আয়ের মানটা বের করছি। কিন্তু এখন হিসেবটা অন্যরকম হবে। এখন হচ্ছে তোমার কিছু সংখ্যক কোষ কি থাকবে বলতো? এম সংখ্যক সারিতে এন সংখ্যক কোষ শ্রেণীতে থাকবে এবং সমান্তরাল, অর্থাৎ এটা মানে কি বলো? এটা হচ্ছে শ্রেণী প্লাস সমান্তরাল মিক্সড। হুম, এখন দেখো, ধরো আসলে আমি চিত্রটা অঙ্কন করতে পারি না, যদিও বা ভুল ভ্রান্তি একটু দেখে নিবা, হ্যাঁ? এটা হচ্ছে তোমার একটা কোষ, আর একটা কোষের সঙ্গে যুক্ত থাকবে এটা। দেখো, তুমি জাস্ট চোখ বন্ধ করে বলে দিতে পারো যে ভাই এগুলো কাতে আছে বলো? এগুলো হচ্ছে তোমার শ্রেণীতে আছে। সো এটা ই, এটা ই, এটা ই, এটা ই। দেখো, এটা প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত, বুঝতে হয়ে গেল আশা করি। ধরো এখানে তোমার এন সংখ্যক কোষ আছে, ঠিক আছে? এন সংখ্যক কোষ। আচ্ছা, এটা সেম ভাবে তোমরা এখানে দেখো আরেকটা সারি দিলাম। এখানে দেখো এন সংখ্যক কোষ আছে, বুঝছো? আবার দেখো এখানে কি বলো দেখি, সেম ভাবে এটা সবগুলোর তড়িৎ বলটা কত বলো তো? ই করে। ওকে, সো এগুলো ই করে আছে এবং এন সংখ্যক আছে। ওকে, তো ধরো এখানে সারির সংখ্যা 1 2 3, ধরো আমি জাস্ট হিসেব না করে এখানে ধরো এম সংখ্যক সারি আছে, কি বলতো? এম সংখ্যক সারি। তো দেখো, এন বলতে কি বোঝাইছে? এখানে এন হইতেছে তোমার একটি সারিতে যতগুলো কোষ কাতে আছে শ্রেণীতে যুক্ত আছে, হ্যাঁ? আর এম মানে কি বলতো? এম হইতেছে তোমার সারির সংখ্যা। এম হইতেছে এম সংখ্যক সারি। ধরো 1 2 3 এরকম করে আস্তে আস্তে এম সংখ্যক সারি আছে, বুঝছো? তো এখন তুমি কি করবা? দেখে জাস্ট বর্তনীদের পূর্ণ করে দাও, ব্যাটারিদের একটা বাইরের রোধ দ্বারা পূর্ণ করে দাও, ঠিক আছে? সরি সরি, এটা রোধ সরি, এটা রোধ, বাইরের রোধ আর। তো এখন আইটা কত হবে? আচ্ছা, আই। তো জাস্ট এটাকে যদি আমি ক্যালকুলেট করতে চাই বা ইকুয়েশন বের করতে চাই, একটু জটিল হয়। তো দেখো, প্রত্যেকটা কোষের কিন্তু তড়িৎচালক বল ই, সো আলটিমেটলি প্রত্যেকটা অভ্যন্তরীণ রোধ কিন্তু আলটিমেটলি আছেই। তো দেখো, তো কি করা যায়? তো এগেইন বলি, এখানে এনটা কি বলো? এন হইতেছে তোমার সারিতে, মানে ইচ এন্ড এভরি সিঙ্গেল সারিতে কোষ সংখ্যা, কোষ সংখ্যা। হুম, আর এমটা কি বলতো? এখানে এম হইতেছে সারির সংখ্যা। এটা কিন্তু মাথায় রাখবা, ওকে? এখান থেকে কিন্তু সুন্দর একটা টার্ম চলে আসে, একটু পরে দেখাচ্ছি। আমি এটা প্রুফ করে দেবো না, দেওয়ার প্রয়োজন মনে করি না, হ্যাঁ? দেখো তাহলে মোট কোষ কত হবে বলো দেখি? মোট কোষ সংখ্যা কত হবে বলো? দেখো তো, এখানে দেখো একটা সারিতে কত আছে? 10টা। আমি ধরলাম একটা সারিতে 10টা, তো সারি আছে 5টা, তো মোট কোষ কয়টা বলো দেখি? এটা 10, এটা 10, 10, 10, 10, 50 হয় না? তা 5 10 50 হয় কিনা বলো তো? সো মোট কোষ হবে তোমার এম সারির সংখ্যা ইনটু প্রত্যেক সারিতে কোষ সংখ্যা এন। তো মোট কোষ হচ্ছে তোমার এম এন। এটা কিন্তু মাথায় রাখবা, এটা একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? মোট কোষ কি বলতো? এম এন। আচ্ছা, যেখানে এন হচ্ছে সারিতে কোষ সংখ্যা, এম কি বলতো কি? সারির সংখ্যা। এটা একটু জাস্ট মাথায় রাখো। তো এখান থেকে জাস্ট একবারে তুমি বের করে দিলাম আই ইকুয়ালস টু কি জানো? আই ইকুয়ালস টু তোমার একবারে বলে দিই, হ্যাঁ? এম এন ই। এটা হচ্ছে প্রত্যেকটা কোষের কি বলো? তড়িৎচালক বল। যেখানে নিচে কি হবে বলো? এম এর সঙ্গে কি হয় জানো? বড় হাতের আর। এটা বড় হাতের আর কি বলো দেখি? এটা বাইরের রোধ। এটা মাথায় রাখবা কিন্তু। বাইরের রোধ এ আর। আর ছোট হাতের আর কি বলতো? এটা অভ্যন্তরীণ রোধ। একটু একটু সুন্দর করে মনে রাখবা, ঠিক আছে? অভ্যন্তরীণ। আচ্ছা, প্লাস কি বলো? প্লাস এন আর। হুম, আচ্ছা, একটু ভুল ভুল যেন না হয়। আবার দেখো, এখানে কিন্তু এন যেন আবার সামনে বড় হাতের আর এর সামনে চলে না আসে। ওকে, এটা মাথায় রাখবা। ওকে, ঠিক আছে। এটা তোমার আই এর মান। হুম,
তো এখন এখান থেকে একটা টার্ম চলে আসে, যদি তুমি কোনোভাবে দেখো এখানে আই কি পাইছো, আই পাইছো হইতেছে এম এন ই, এটা কিন্তু অনেক ইজি একটা ফর্মুলা, ঠিক আছে? তো এম আর প্লাস এন আর পাইছো তুমি। তো যদি তোমাকে বলে, প্রশ্নে বলবে এরকম, প্রশ্নে বললে প্রশ্নে বলবে তো এ ধরো অমুকটি বা 20টি 30টি 40টি 50টি কোষ কি করবা এমন ভাবে সাজাও যেখানে তুমি কি করতে পারো বলতো, আই ম্যাক্স পাইতে পারো। ঠিক আছে, কি বলতে বলো বলো দেখি, 50 60 70 80টা কোষ এমন ভাবে সাজাবা যাতে তুমি কি পাবা, আই ম্যাক্স পাবা। তো আই ম্যাক্স এর সত্যটা হচ্ছে কি জানো, আই ম্যাক্স এর সত্য মানে যখন তোমার কোশ্চেনে বলবে যে এমন ভাবে n সংখ্যক কোষকে তুমি এমন ভাবে সাজাও যাতে তুমি আই ম্যাক্স পাও, তখন তুমি কি করবে জানো, ধরবা তো মোট কোষ সংখ্যা কি বলতো, ধরবা মোট কোষ কত, ধরো তোমার 20টি দিছে, তো মোট কোষের মানে কি বলতো, কি m ইনটু n, যেখানে m হইতেছে সারির সংখ্যা, n কি বলতো প্রত্যেক সারিতে কোষ সংখ্যা, ইকুয়ালস টু 20। ওকে, আচ্ছা আই ম্যাক্স এর শর্তটা কি জানো, একটু মুখস্থ রাখবা। আই ম্যাক্স এর শর্ত এর নিচে যেটা আছে এটা এম আর ইকুয়ালস টু এন আর। ওকে, এটা একটু মুখস্থ রাখবা। ওকে, এটা কিন্তু শর্তটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এখান থেকে তুমি বের করে অঙ্কটা সলিউশন করবা, আই ম্যাক্স ইকুয়ালস টু বের করবা, ঠিক আছে? আই ম্যাক্স আমি জাস্ট অঙ্ক করে দিব, হ্যাঁ, এম আর প্লাস এন আর। আচ্ছা, তখন আমি দেখাই দিব। ওকে, চলো ফর্মুলা শেষ, আশা করি এখন অঙ্ক চলে যাবো, হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে, দেখো কোশ্চেনটা দেখো এখানে। হুম, তো আহামরি এগুলো কিন্তু অনেক কঠিন সেরকম না, অনেক ইজি, অনেক ইজি, হ্যাঁ অনেক ইজি, আসলে ইজি, জাস্ট একটু সিকোয়েন্স মেনে করলে আসলে এগুলো হয়ে যায়। তো দেখো এগুলো পারা যাবে আর কি। হুম, ওকে, ঠিক আছে। ওকে, দেখো কোশ্চেন বলছে কি জানো, 1.5 তড়িৎচালক শক্তি এবং 0.1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 10টি কোষকে সমান্তরালে সাজাইছে। কাতে সাজাইছে বলো, সমান্তরালে সাজাইছে। তো বলছিলাম কোষ সংখ্যা কয়টি, এম হইতেছে কি ছিল বলতো, সারির সংখ্যা, আর যেটা একটা সারিতে একটা কোষ, তার মানে কি সারির সংখ্যা ইকুয়ালস টু কোষ সংখ্যা, ঠিক আছে? এম ইকুয়ালস টু কত বলতো, 10টি কোষকে, ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল সেম ধরে করা হয়েছে, মানে প্রত্যেকটা সেম, ইকুয়ালস টু কত 1.5 ভোল্ট। আর তোমার অভ্যন্তরীণ রোধ ছিল হচ্ছে আর ইকুয়ালস টু 0.1 ওহম, এটা তুমি মাথায় রাখো একটু, ঠিক আছে? তারপরে এখন এই যে এখানে 10 ওহম মানে কি, এই 10 ওহম মানে কি জানো, এটা হচ্ছে বহিররোধটা, আর ইকুয়ালস টু 10 ওহম। তো এখানে সিম্পল আই বের করতে বলছে। তো তুমি কি জানো, সমান্তরাল সমবায়যুক্ত যখন থাকে তখন আই ইকুয়ালস টু কি থাকে বলো দেখি, আই প্যারালাল, তখন প্যারালাল, প্যারালাল, হ্যাঁ, প্যারা এল এল ই এল না কি জানি বানানটা আছে, যাই হোক ব্যাপার না, সমান্তরাল, সমান্তরাল, তখন কি হবে বলো দেখি, ফর্মুলাটা এরকম ছিল না, যে এম আর আর প্লাস আর, এরকম ছিল কিনা বলো? আচ্ছা, তো পারার কথা, হ্যাঁ। তো এম কত, এম ছিল 10 ইন্টু আর কত ছিল এটা, 10 ডিভাইডেড বাই এম কত, এটাও 10 ইন্টু আর কত, এটাও 10, আর সবই 10। হা হা হা। তো সরি সরি সরি, এখানে ভুল দিয়েছি একটু, হ্যাঁ, এখানে ই হবে, এম ই। ওকে, ওকে, আবেগের ঠেলায় সব ভুল করে দিয়েছে, হ্যাঁ, ওকে, ব্যাপার না। 1.5, তারপরে দেখো কত হবে এখানে, আর ইকুয়ালস টু হইতেছে 0.1, সম্ভবত এরকমই যদি ভুল না করি আর কি। তো দেখো এটার অ্যান্সারটা কত আসছে জানো, 0.15 অ্যাম্পিয়ার, এমপিআর। আচ্ছা, অনেক সোজা অঙ্ক, ইজি বিজি লেমন স্কুইজি, ইজি, ইজি, পারবা, এগুলো পারবা, জাস্ট ফর্মুলা বেসড, আহামরি কিন্তু কঠিন অঙ্ক না। যদি ইকুয়েশন ভুল হয়ে থাকে একটু দেখে নিবা, হ্যাঁ। ওকে, চলো পরবর্তী অঙ্কে যাই। ওকে, দেখো এটা, তো এখানে বলছে এটা কিন্তু দেখো বাইরের রোধ, হ্যাঁ, আর বহির্রোধ, ঠিক আছে? তো এখানে দেখো এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে এগুলো কাতে আছে বলো, এগুলো এটা তোমার শ্রেণীতে আছে, ঠিক আছে? জাস্ট একটু মাথায় রাখবে, ই দেওয়া আছে 5, আর অভ্যন্তরীণ রোধ 2, বাইরের রোধ 40, আই চাইছে, শ্রেণীতে আছে, তার মানে আই ইকুয়ালস টু কি বলো, আই ইকুয়ালস টু কি ছিল বলো দেখি, এনই ডিভাইড বাই এন আর প্লাস আর, জাস্ট ফর্মুলা বেসড অঙ্ক, ঠিক আছে? এন কত, কয়টা কোষ আছে, 3টা, ইন্টু
ই কত এটা 5 ভোল্ট করে, এন কত 3 ইন্টু আর কত 2 প্লাস আর কত বলো দেখি 40, তো আলটিমেটলি 1200 এম্পিয়ার। কি খুব কঠিন? খুব কঠিন, কঠিন না। চলো পরবর্তী ম্যাথে। তো দেখো এখানে ময়মনসিংহ বোর্ডে আসছিল 21 সালে সিকিউ কোশ্চেন। তো বলছে কি জানো, তো 2 ভোল্ট তড়িৎচালক শক্তি এবং 1 ওহম অন্তররোধ বিশিষ্ট, অন্তররোধ মানে কি বলো দেখি? এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। হ্যাঁ, তো এখানে ছোট হাতের আর কত বলো দেখি? ডাটাগুলো লিখবা জাস্ট, হ্যাঁ, কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে লিখে নিবা, তাতে ইজি হবে আর কি। তো এটা 2 ভোল্ট তড়িৎচালক শক্তি বিশিষ্ট। তো ই কষ্ট কত তাহলে তোমার এখানে 2 ভোল্ট। তো 5টি তড়িৎ কোষকে, আচ্ছা এখানে কি তড়িৎ কোষ এন ইকুয়াল টু কয়টা বলো? 5টি। আচ্ছা, সাজিয়েছে কত কত ডিগ্রির জন্য? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 ওহম রোধ বিশিষ্ট। তো এখানে 60 ওহমটা কি হয় বলতো? এটা হচ্ছে বাইরের রোধ, এটা আর হইতেছে 60 ওহম। আচ্ছা, যুক্ত করা হয়েছে। তো এখন সকল তড়িৎচালক কোষকে সাজিয়ে, সমান্তরালে সাজিয়ে একইভাবে যুক্ত করে কোষকে পরিবাহিত তার সাথে যুক্ত করা হলো বিশিষ্ট। আচ্ছা, সকল তড়িৎ কোষগুলোকে কি বলছে? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখো কোশ্চেনটা একটু পড়ো। দেখো প্রথমে কি করছে জানো? 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট, হ্যাঁ? তো এগুলোকে কি করছে প্রথম অবস্থায় এরা এই যে 5টা কোষকে শ্রেণীতে যুক্ত করছে। ঠিক আছে? 5টাকে কি করছে বলো দেখি? শ্রেণীতে যুক্ত করছে। আচ্ছা, 5টা শ্রেণীতে যুক্ত করছে। তখন তোমার I এর মানটা কত হবে? I এটা হচ্ছে সিরিজ। ঠিক আছে? এর শ্রেণীতে। ঠিক আছে? কত হবে? N NE NR প্লাস R। N কত এটা? 5 ইন্টু E কত বলো 2, এখানে N কত 5, আর কত বলো দেখি এটা? আর হইতেছে তোমার 1 প্লাস কত 60, হ্যাঁ? এখানে একটা পাবা। তারপরে বলছে কি জানো? এই যে সকল তড়িৎ কোষকে আবার সমান্তরালে সাজাইছে। ওকে? এই 5টা কি করছে? সমান্তরালে সাজাইছে। তখন I প্যারালাল কি হবে তখন বলো দেখি? প্যারালাল অবস্থা একটু চেঞ্জ হবে না? হুম? কি হবে বলো? তখন কি হয়? ME, M হইতেছে কোষ সংখ্যা কিন্তু 5টা। ME, তো এটা হবে তোমার MR, দেখো ফর্মুলা চেঞ্জ দেখো। আর কি বলতো? R। দেখো চেঞ্জ কোথায়? যখন তুমি সিরিজের জন্য I বের করবা তখন ছোট হাতের আর এর সঙ্গে মানে অভ্যন্তরীণ রোধের সঙ্গে তোমার কোষ সংখ্যা গুণ থাকে, হ্যাঁ? আর যখন তুমি প্যারালাল বের করবা তখন তোমার বাইরের রোধের সঙ্গে M যুক্ত থাকে, ঠিক আছে? M কত 5 ইন্টু এই কত 2, হ্যাঁ? তো M 5 ইন্টু R কত বলতো 1 প্লাস কত বলতো এটা 60। সো এখানে দেখো এইটা আর এইটার মান কিন্তু সেম হবে না। তো দেখবা যে কোনটা বেশি কোনটা কম, জাস্ট একটু কম্পেয়ার করবা, ঠিক আছে? কম্পেয়ার মানে এটা বেশি না এটা বেশি, জাস্ট একটুকুই। পারবা কিনা বলো তো? ক্যালকুলেটর হিসাব করবে, দেখবা যে এটা বড় হইছে ওটা ছোট হইছে, বুঝছো? এটাই, আর কিছু না কিন্তু। ওকে, ঠিক আছে। আচ্ছা, চলো পরবর্তী ম্যাথে যাই। ওকে, সবথেকে বড় একটা সত্যি কথা হচ্ছে যে কারেন্ট এবং ইলেকট্রিসিটি পড়াচ্ছে, হ্যাঁ, কিন্তু আমার বাড়িতে কারেন্ট নেই, সত্যি কথা এটাই। হ্যাঁ, কত শান্তি। দেখো প্রত্যেকটি এখন বলছে প্রত্যেকটি 5 ওহম রোধের, প্রত্যেকটি 5 ওহম রোধের আহ 30টি বৈদ্যুতিক কোষকে কিভাবে সাজাইলে 6 ওহম রোধের একটি বহির্রোধ এর মধ্য দিয়ে সর্বাধিক বিদ্যুৎ প্রবাহিত হবে। এই দেখো সর্বাধিক বিদ্যুৎ প্রবাহ, সর্বাধিক বিদ্যুৎ প্রবাহ মানে কি বলো দেখি? আমি বলছিলাম মনে করে দেখো, সর্বাধিক, সর্বাধিক বিদ্যুৎ মানে কি জানো? আই ম্যাক্স না? আই ম্যাক্সিমাম। তখন শর্তটা কি ছিল বলো? আর যখনই বলছিলাম যে তুমি জাস্ট একটু ভিডিওটা পজ করে পূর্বে দেখবা, হ্যাঁ? যখন আমি মিশ্র সমবায় পড়াইছিলাম তখন তোমাকে কিন্তু বলছিলাম যখন বলবে যে সর্বাধিক প্রবাহ, বুঝছো? বা সর্বোচ্চ বা আই ম্যাক্সিমাম বের করতে বলবে, তখন তোমার কোন সমবায় ইউজ করতে হবে বলতো? মিশ্র সমবায়, ঠিক আছে? আর তখন মিশ্র সমবায়ে আই ম্যাক্স হওয়ার শর্তটা কি ছিল? আই কি ছিল? আই ইকুয়ালস টু তোমার এম এন ই ছিল, এম এন ই ছিল, আর নিচে কি ছিল? এম আর প্লাস এন আর। তখন আই ম্যাক্স এর শর্তটা ছিল, শর্ত ছিল এরকম যে এম আর ইকুয়ালস টু কি ছিল?
এন আর, ওকে, এটা দিয়ে কিন্তু কাজটা করা লাগতো। আর এখানে এম এন কি ছিল বলো দেখি? এম এন হচ্ছে কোষ সংখ্যা। তো এখানে কোষ সংখ্যা কয়টা বলো তো? 30টি। দেখো 30টি বিদ্যুৎ কোষকে, সো এম এন কত হবে? 30টি। এবার কি বুঝছো? আচ্ছা ঠিক আছে, একটু মাথায় রাখো। আচ্ছা, যেখানে এম কি বলতো? এম হচ্ছে তোমার সারির সংখ্যা, আর এন কি বলো? কোষ সংখ্যা। হ্যাঁ, এটা একটু জাস্ট মাথায় রাখো। ঠিক আছে, তো দেখো, তো প্রত্যেকটি 5 ওহম রোধের, আচ্ছা এই যে 5 ওহম রোধ, এই পাঁচটা কি বলতো অভ্যন্তরীণ রোধ না বাইরের রোধ বলো দেখি এটা? তো বলছি প্রত্যেকটি 5 ওহম রোধের 30টি বিদ্যুৎ কোষ, তার মানে তুমি এখানে বুঝতেই পারতেছো যে 30টি বিদ্যুৎ কোষ আছে যাদের প্রত্যেকটা রোধ কত বলতো? 5। তো এখানে অভ্যন্তরীণ রোধ আর ইকুয়ালস টু 5 ওহম। ওকে, আচ্ছা, তো মোট কোষ সংখ্যা কত বলতো? 30। কোষ সংখ্যা 30, তার মানে এম এন কত হবে বলো দেখি? 30। এটা কিন্তু মাথায় রাখবা একটু, এটা কিন্তু বোঝার বিষয় আছে। এগেইন বলি, এম এন সারির সংখ্যা ইন্টু কোষ সংখ্যার গুণফলটা মানে কি বলতো? মোট কোষ সংখ্যা, মোট কোষ। তারপরে বলছে যে এটাকে কিভাবে সাজাইলে, হ্যাঁ কিভাবে সাজাইছে যাতে তুমি সর্বোচ্চ আয় পাবা। তো সর্বোচ্চ আয় পাওয়ার শর্তটা কি ছিল? আমি বলছিলাম সর্বোচ্চ আয় পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে বলো দেখি? তোমাকে মিশ্র সমবায় সাজাইতে হবে, বুঝছো? না প্যারালাল না শ্রেণী, কোনোটা ইউজ করতে পারবে না, জাস্ট মিশ্র। বুঝছো? এই সমস্ত অঙ্কে জাস্ট মিশ্র। বলছে কি জানো কিভাবে সাজালে? 6 ওহম রোধের একটি বহিরোধ, তো এটা কি? এই 6 ওহমটা কি বলতো? এটা কি ছোট হাতের আর না বড় হাতের আর? যেহেতু এটা বহিরোধ বলছে, সো এটা বড় হাতের আর, ইকুয়াল টু কত এটা? 6 ওহমস। আচ্ছা ঠিক আছে। তো ম্যাক্সিমাম আই ম্যাক্স শর্তটা কি ছিল? শর্ত মতে কি ছিল? এম আর ইকুয়ালস টু এন আর, এটা ছিল কি না? ছিল। তাহলে এখান থেকে দেখো তো একটা কাজ করা যায় না? দেখো তো এম ইকুয়ালস টু কি লেখা যায়? 30 ডিভাইড বাই এন লেখা যায় কি এটা? যায়। দেখো এখানে এম কত? এম হচ্ছে 30 ডিভাইড বাই এন। আর কত ছিল এখানে? আর হচ্ছে 6। এন কত এখানে? এন তো তুমি এন এর মান বের করবা, হ্যাঁ। আর কত এখানে? আর হচ্ছে 5। ওকে, তো দেখো একটু ক্যালকুলেট করো কত হয়। তো ওকে, 5 6 30, হ্যাঁ 6 6 36, 36 বাই এন, আর এন আছে, সো এন স্কোয়ার ইকুয়ালস টু 36। তো এন ইকুয়ালস টু কত হয় বলো তো? এন হচ্ছে তোমার 6। এখানে প্লাস মাইনাস হবে না কিন্তু, কারণ কি ভাই? কারণ তোমার সারির সংখ্যা কিন্তু বা কোষের সংখ্যা তো প্লাস মাইনাস হতে পারে না, বুঝছো? শুধু প্লাস হবে, জাস্ট প্লাসটা। ওকে, এন মানে কি বলো তো? এটা এন মানে হচ্ছে তোমার কার সংখ্যা? কোষের সংখ্যা, কিন্তু একটা সারিতে কোষের সংখ্যা, এটা মাথায় রাখবা। কোষ, হ্যাঁ এন হইতেছে, যখন তোমার মিশ্র সমবায় পড়াইছিলাম, তো মিশ্র সমবায়ের ক্ষেত্রে কি ছিল? এন হইতেছে একটা সারিতে কোষের সংখ্যা। আচ্ছা, একটি সারিতে কোষের সংখ্যা, হ্যাঁ একটি সারিতে কোষের সংখ্যা। আচ্ছা, তো এম কত হবে? এখান থেকে তুমি এম বের করতে পারো না? এম ইকুয়ালস টু ছিল তোমার 30 ডিভাইডেড বাই এন। এন কত? 6, সো 5। এম হইতেছে কি বলতো? সারির সংখ্যা। তো দেখো সারি থাকবে কয়টা? তুমি এমন ভাবে সাজাবা যেখানে সারি থাকবে 5টা এবং প্রত্যেকটা সারিতে 6টা করে কোষ তোমার শ্রেণীতে থাকবে, বুঝছো? ওকে, সারির সংখ্যা বুঝছো? এবার বুঝছো? ওকে, তাহলে তোমার আইম্যাক্স কত হবে এখন? আইম্যাক্স সিম্পল। আইম্যাক্স হইতেছে তোমার, দেখো এখানে বলছে যে প্রত্যেকটি কোষের বিদ্যুৎ চালক বল 2 ভোল্ট। তো ই কষ্ট কত দেওয়া আছে? ই দেওয়া আছে তোমার 2 ভোল্টস। তো তুমি কি জানো মিশ্র সমবায়ের জন্য? কি জানো? এম এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস এন আর। সিম্পল। এম কত? এম 6 ইন্টু 5 ইন্টু ই কত? 2। এম কত? এম ছিল তোমার, এম হইতেছে তোমার 5 ইন্টু আর কত ছিল এখানে ভাই? আর ছিল 6 প্লাস এন কত ছিল? এন ছিল 6 আর আর ছিল 5। সো এটা জাস্ট ক্যালকুলেট করে যেটা পাবা সেটা হইতেছে তোমার আইম্যাক্স এম্পিয়ার। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। সো এটা কিন্তু অনেকবার আসছিল, জাস্ট এটা আমি একবার দেখালাম, হ্যাঁ এটা কিন্তু অনেকবারই আসা। ওকে, তুমি জাস্ট তোমাকে যদি বলা হয় যে নিউমেরিক্যাল গুলো চেঞ্জ করে দিই, পারবা না এটা? আশা করি পারার কথা। ওকে, এগেইন বলি, যখন তোমাকে মিশ্র সমবায় বলবে, বুঝছো? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার আসছে ভি ভি আই। ওকে, তো যখন তোমাকে মিশ্র সমবায় বলবে বা আইম্যাক্স বের করতে বলবে বা সর্বোচ্চ প্রবাহ বের করতে বলবে, তোমার মাথায় রাখতে হবে এটা তোমার মিশ্র সমবায়। আর মিশ্র সমবায় মানেই হচ্ছে এম সারির সংখ্যা, আর এনটা কি বলো দেখি? প্রত্যেকটা সারিতে কোষ সংখ্যা। তো আর এম আর এন এর গুণফলটা কিন্তু ভাই মোট কোষ সংখ্যা, ঠিক আছে? তারপর তুমি কি করবা?
শর্ত মতে প্রথমত স্টেপটা হইতেছে m n ইকুয়ালস টু এটা নিবা, তারপর m কে এভাবে তুমি সাইড করে রাখবা, হ্যাঁ? আর তারপর শর্তটা কি বলো? i max এর শর্ত হইতেছে mr ইনটু nr, এটা জাস্ট এটা কিন্তু মেইন, এটা কিন্তু মেইন, ওকে? তারপর তুমি m বের করবা, তারপর i max টা বের করবা। আশা করি বুঝতে পারছো এগুলো। ওকে, চলো পরবর্তী ম্যাথে। ওকে, ওকে, চলো একটা ম্যাথ দেখি। আর বহির্রোধ আর, হুম, এটা তোমার প্রত্যেকটা সেম। আচ্ছা, আর এটা তোমার শ্রেণী সমবায়িত আছে, দেখো তুমি বুঝতে পারছো এগুলো, হুম, এটা আর, ওকে ঠিক আছে। এটা তোমার এটা তোমার এটা তোমার আচ্ছা, তো এটা কোথায় আছে বলো দেখি? এটা তোমার সমান্তরালে আছে, ই ই তো প্রত্যেকটা কি থাকবে? আর থাকবে, আর থাকবে, আর থাকবে। এটা কিন্তু আর আছে, অভ্যন্তরীণ আছেই। তো বলছে যে কোনটিতে বেশি অপচয় হবে, কোনটিতে, কোন বর্তনীতে বেশি কি অপচয় হবে বলো দেখি? তাপ অপচয় হবে বা বিদ্যুৎ অপচয় হবে? আচ্ছা, বিদ্যুৎ অপচয় হবে। আচ্ছা, দেখো এখানে এর মান কত দেওয়া আছে? ইকুয়ালস টু দেওয়া আছে তোমার, ইকুয়ালস টু হইতেছে তোমার, দেখো এটা আমি করে দিব না, জাস্ট হিন্টস দিব, ওকে? তোমাকে এগুলো করে দেওয়া হয়েছে 2 ভোল্ট। আর আর ইকুয়ালস টু 40 ওহম। আচ্ছা দেখো কি বলছে, কোনটিতে বেশি বিদ্যুৎ অপচয় হবে বা কোনটিতে বেশি তাপ উৎপন্ন হয়, বুঝছো? বা তাপ উৎপন্ন হবে, তাপ। আচ্ছা, তাপ মানে কি বলতো? এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি ছিল না? এখন যদি তুমি এখানে বলে সময় যদি না বলে দেওয়া থাকে, তো ধরে নিবা যে সময় এটার জন্য যেই সময় নিছো এটাও সেম সময়, মানে সেম সময়, ধরো 1 সেকেন্ড 2 সেকেন্ড ধরে নিতেই পারো তুমি। তো সেম সময় উৎপন্ন তাপ। তো এখান থেকে দেখো আর এর মান কিন্তু তুমি জানো, এটা টি জানো তুমি, কারণ কি তোমার ধরে নিতে বলছে। এখন আই বের করতে হবে, তো এই অবস্থাতে একটা আই বের করবা, আই সিরিজে বের করবা, হ্যাঁ? সিরিজের জন্য আর এটা সমান্তরালের জন্য এখানে একটা আই বের করবা। তো এর জন্য এইচ স্কোয়ার আইটি বের করবা, এর জন্য আরেকবার বের করবা, দেখবা কম্পেয়ার করে কোনটাতে তাপ উৎপন্ন হইতেছে বেশি। তো যেখানে তোমার তাপ বেশি উৎপন্ন হইতেছে, তাপ বেশি, তাপ যদি বেশি হয় তার মানে কি বলতো? অপচয় কম হবে। না, অপচয় কিন্তু আলটিমেটলি বেশি হবে, হ্যাঁ? এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। ওকে, ওকে ঠিক আছে, চলো কৃষ্ণপের সূত্র পড়বো, ঠিক আছে? কৃষ্ণপের সূত্র, ওকে? কৃষ্ণপ, ওকে। আচ্ছা, কৃষ্ণপের সূত্রতে একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ? এগুলো কিন্তু অনেক ভাবে সলভ করা যায়, সো তুমি একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো দেখো, কির্চফের সূত্র, হ্যাঁ? তো এইটা কির্চফের সূত্র পড়ার জন্য তোমার এটা তো ইম্পর্টেন্ট, অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকেই। তো এগেইন বলি, এটা কিন্তু অনেক জটিল করে করা যায় এবং অনেক ভাবেই করা যায়, সো হ্যাঁ, তো তুমি একটু মাথায় রাখবা। তো আমি জাস্ট তোমাকে ততটুকুই পড়াবো যেহেতু তোমার সামনে পরীক্ষা। সো এটা পড়তে গেলে জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তোমাকে এর থেকে সহজে মনে হয় আর বোঝানো যাবে না, ঠিক আছে? এটাই আর কি, অনেক ইজি ওয়ে, ঠিক আছে? তুমি জাস্ট মাথায় রাখবা, আমি তোমাকে যেভাবে পড়াবো জাস্ট এটা একটু মাথায় রাখো, হ্যাঁ? তো এর থেকেও কিন্তু অনেক সুন্দর করে অনেক নিয়মে করা যায় এগুলো অঙ্ক, ঠিক আছে? এখন কৃষক মানে কি? তো দেখো, কৃষক মানে হচ্ছে এরকম, আগে আমরা জাস্ট সরল বর্তনী যখন ইউজ করতাম তখন কিন্তু একটা রোধ ছিল, সরি একটা ব্যাটারি ছিল এবং দুই একটা রোধ ছিল, জাস্ট আমরা ওখানে তুল্য রোধ বের করতাম, তারপর আই এর মান ভি এর মান বের করতাম। কিন্তু দেখো এখন তোমার একটা জটিল, ওগুলো ছিল সরল বর্তনী। তো এটা হবে তোমার কার জন্য বলো দেখি? জটিল বর্তনীর জন্য। তো জটিল বর্তনী কখন হয় বলো দেখি? যখন তোমার একটা বর্তনীতে দেখবা যে একাধিক কি থাকে বলতো? একাধিক ব্যাটারি থাকে, ব্যাটারি থাকে। তারপর কি থাকে বলতো? অনেক রোধ থাকে, অনেক রোধ, অনেক রোধ। হুম? তারপর কি থাকে বলতো? অনেক, অনেক নোড, অনেকগুলো নোড থাকে। অনেক নোড বা জাংশন থাকতে পারে। আবার দেখো হতে পারে কি জানো? অনেকগুলো লুপ থাকতে পারে। এল, পি, ঠিক আছে? অনেকগুলো লুপ থাকে, ঠিক আছে? অনেক লুপ।
মানে এটা কিন্তু আবদ্ধ অবস্থা, ঠিক আছে? লুপ মানে আবদ্ধ, বদ্ধ অবস্থা, মানে এরকম সেরকম এরকম, এটাকে লুপ বলা হয়, লুপ। যদি এরকম থাকে এটা লুপ না, ওকে, লুপ। তো এরকম দেখো, যখন কৃষকের সূত্রটা কখন ইউজ করবা, এগুলো জাস্ট জটিল বর্তনীর জন্য। কি বলতো এটা? জটিল বর্তনী। এখন তুমি যে বলতে পারো যে ভাই সহজ বর্তনীগুলো কি আমি কির্চফের ফর্মুলা দিয়ে ইউজ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবা। কিন্তু আমার মনে হয় না যে ওগুলো তোমার করার দরকার আছে, ওকে? কারণ কি, ওগুলো তো তুমি হাতে কলমে করতে পারতেছো। ওকে, আবার বলি, তোমাকে কিন্তু আমি কারেন্ট ডিভাইডার রুল পড়াইনি। কারণ কি, আমি কিন্তু জানি কারেন্ট ডিভাইডার রুল বাদ দিয়েও কিন্তু আমি অঙ্কগুলো সলভ করতে পারি। ওকে, আমি তোমার যেভাবেই করাইছি, আশা করি তুমি সেভাবেই যদি জাস্ট একটু কনসেন্ট্রেট করো এবং জাস্ট প্র্যাকটিস করো তোমার নিজের মতো করে, ওকে, তাহলে তুমি আশা করি পারবা। ওকে, ঠিক আছে। তো কিরচফের সূত্রটা কি বলতো, এগেইন বলি। এটা জটিল বর্তনীর জন্য। ধরো তোমার জটিল বর্তনী কেমন করে করানো হবে, তো মাথায় রাখবে একাধিক ব্যাটারি থাকতে পারে, অনেক রোধ আছে, অনেকগুলো নোড আছে, অনেকগুলো লুপ আছে, বুঝছো? তো তখন তুমি কি করবা, কিরচফের ফর্মুলাটা ইউজ করবা। কারণ কি, তখন তুমি কিন্তু স্বাভাবিক নিয়মে করতে পারবে না, অনেক টাফ হয়ে যায়, okay? অনেক ভুল ভ্রান্তি হতে পারে। আর তখন তুমি যদি কৃষকের ফর্মুলা ইউজ করতে পারো, তখন কিন্তু এটা অনেক ইজি ওয়েতে সলভ করা যায়, ওকে? তো চলো, কৃষকের ফর্মুলা জানার জন্য কতগুলো মানে পয়েন্ট জানতে হবে। তো প্রথম পয়েন্টটা এটা তোমার নোট, ওকে? নোট, ওকে, সংখ্যাটা একটু জাস্ট লিখে দিই। 2 বা ততোধিক। বস্তু বা কম্পোনেন্ট, হ্যাঁ, থাকে, তাই নোট। তো এখন বিষয়টা দেখো, এখানে বলছে কি জানো, 2 বা ততোধিক ইলেকট্রিক বস্তু যে বিন্দুতে যুক্ত থাকে। আচ্ছা, ঠিক আছে। ধরো এটা একটা রোধ। হুম আচ্ছা, এর একটা প্রান্ত এটা, এর একটা প্রান্ত এটা। তো এখানে তো আরেকটা রোধ আছে, বুঝছো? তো কি কি হলো এখানে বলো দেখি। এটা একটা বস্তু, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট। তো কি হয়েছে জানো, এর এক প্রান্ত এখানে যুক্ত হয়েছে, এর এক প্রান্ত এখানে যুক্ত হয়েছে। তো এই যে পয়েন্টটাকে আমি বা যুক্ত হওয়ার যে জায়গাটা, এটাকে আমি কি বলবো, নোড বলবো, ঠিক আছে? ধরো এখানে তুমি কি করছো, একটা ব্যাটারি যুক্ত করে দিছো, ঠিক আছে? আবার এরকম করে দিছো, এটাকে কি বলবো বলো, এটাকে নোড বলবো, ঠিক আছে? আবার দেখো, এটা আস্তে আস্তে এরকম ঘুরতেছে ঘুরতেছে, এখানে কিন্তু দেখো অন্য কোনো জিনিস নাই, তার মানে এর মাঝে কোনো নোড কিন্তু নাই। নোড নাই, সেটা কিন্তু মাথায় রাখবা। তাহলে কি হয় বলো, নোড কখন আসবে? দেখো, একটু সিম্পল, সিম্পল দেখো, একটু ভাবো। তো নোড হতে গেলে কি করতে হবে বলতো? লিস্ট 2 অথবা তার থেকে বেশি কিন্তু ইলেকট্রিক বস্তু বা কম্পোনেন্ট লাগবে। দেখো এটাকে, এখানে তোমার 2টা আছে, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এখানে যুক্ত হয়েছে, আবার এখানে এগুলো যদি যুক্ত করি, তখন দেখো 4টা কম্পোনেন্ট এই বিন্দুতে যুক্ত আছে, তার মানে এটা একটা কি বলতো, নোড। আবার দেখো এখানে অনেক বড় লাইন দিছিলাম কিন্তু কোনো কম্পোনেন্ট নাই, জাস্ট এটাই, তার মানে নোড নাই, ওকে? তো এখন এখানে দেখো, যদি আরেকটা এখানে ব্যাটারি দিয়ে দিই, তো এটা কি হয় বলতো, এটা এটা হচ্ছে তোমার নোড। এটা কিন্তু জাস্ট একটু মাথায় রাখবা, ওকে? আশা করি তুমি বুঝতে পারছো এগুলো। সো ওকে, দেখো, তারপরে কি আছে বলো? ওকে, তাহলে ব্রাঞ্চ চাষ, তারপর কি আছে বলতো, ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ কি জানো, ব্রাঞ্চ এটা শাখা। এখন দেখো, যে যে পথে বিদ্যুৎ পরিবহন করে, এটা একটু মাথায় রাখবা। যে পথে বিদ্যুৎ চলাচল করে, আমি জাস্ট একটু পরে তোমার বোঝাই দেবো। আচ্ছা, তারপর দেখো কি আসে, লুপ। এটা অনেক ইম্পর্টেন্ট। তো লুপ যখনই আসবে, মাথায় রাখবে এটা হবে তোমার 1 নম্বর শর্তটা হচ্ছে আবদ্ধ। আবদ্ধ হতে হবে। হুম আবদ্ধ ছাড়া হবে না। আচ্ছা, তো আবদ্ধ যদি হয় তো কি হয় জানো, তো মাথায় রাখবা, এটা এর মানে হইতেছে তড়িৎ, হ্যাঁ, আধানকে আধানকে বদ্ধ অবস্থায়, ঠিক আছে, বদ্ধ বা আবদ্ধ অবস্থা ঘোরাবা, ঘুরিয়ে যেখান থেকে শুরু করবা আবার ওই সেম জায়গাতে নিয়ে আসবা, আগের জায়গায় নিয়ে আসাকে, সরি, তড়িৎ আধানকে, আচ্ছা আচ্ছা, এটা বাদ আবার ঘুরিয়ে আগের জায়গায় নিয়ে আসলে, নিয়ে আসলে যে আবদ্ধ অবস্থা সৃষ্টি হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো, সৃষ্টি হয়, তাই
তো এখন দেখো কি এমন করে লুপটা চলে আসে। সো দেখো কি বলছিলাম। হুম দেখো এখানে লুপ কিরকম। ধরো তুমি এখান থেকে একটা বিশাল তার। হুম কি বলছিলাম, এখান থেকে একটা আধান, কি পরিমাণ আধান কি করছো, ঘোরাইছো, এটাকে ঘোরাইতে ঘোরাইতে ঘোরাতে এখানে নিয়ে থামে গেছো। আচ্ছা তোমাকে আমি বলছিলাম তখন কি লুপ তৈরি হবে? লুপ তৈরি হবে না। তোমাকে বলছিলাম আধানকে কি করছো, আধানকে তুমি নিয়ে যাইতে হবে, নিয়ে যেয়ে ঘোরাতে হবে, পুরোটাকে ঘোরায় ঘোরায় আবার কি করতে হবে বলতো, ওই বিন্দুতেই নিয়ে আসতে হবে। তো তখন দেখো তো একটা পুরোপুরি বদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে না? তো এইটাকে বদ্ধ অবস্থাটাকে আমি কি বলবো বলতো, লুপ বলবো। ওকে, তো চলো একটা হ্যাঁ দিয়ে বুঝি। ঠিক আছে, চলো এটা একটা রোধ, এটা একটা রোধ। দেখো এখানে R1 রোধ, এখানে R2 রোধ, সে ধরে দিলাম R3, R4, R5। এটা তোমার E2, 2 নম্বর কোষ, এটা এটা তোমার E1। আচ্ছা ঠিক আছে। ওকে দেখো, তো নাম দেই। দেখো এখানে তোমার এটা একটা দেখো আবদ্ধ স্থান, সরি এটা এই যে বর্তমান এক প্রান্ত আর রোধের এক প্রান্ত, দেখো তো দুইটা কম্পোনেন্ট এই বিন্দুতে যুক্ত হয়েছে না? তো তুমি এটা কি বলতে পারো, এটা এ কি বলতো, এ কিন্তু নোড। কি বলতো এটা, নোড। আবার দেখো আর এটার এক প্রান্ত, এটার এক প্রান্ত, এটার এক প্রান্ত এখানে যুক্ত হয়েছে, তার মানে এটাও কি বলতো, এটা নোড। ওকে, আচ্ছা, তো বুঝতে গেল। আবার এটা কি বলতো, নোট। সেম ভাবে এটা কিন্তু নোট। ওকে, কিন্তু দেখো এইটার মাঝে, এই দুইটার মাঝে এই জায়গাটা কি নোট বলো দেখি? না, এই দুটো কিন্তু নোট না, কারণ কি বলতো, এটা একটা কমন তার। ঠিক আছে, এটা মাথায় রাখবো। তো এটা কি বলতো, নোট। ঠিক আছে, ওকে, সেটা বুঝতে পারছো। তো এখন লুপটা কোনটা? তো মাথায় রাখো, লুপটা কি হয়েছে জানো? ধরো তুমি এখান থেকে একটা আধান, কিউ পরিমাণ আধান কি করছো, পুরো বর্তনীতে এইভাবে ঘুরাইছো, ঘুরিয়ে কিন্তু কি করছো আবার দেখি, আবার এখানে নিয়ে আসছো। তো দেখো এখানে গেছে, আধানটা গেছে, এখান থেকে আসছে, যাচ্ছে, যাচ্ছে, এখানে আসছে, তার মানে দেখো একটা বদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে না? তার মানে তুমি বলতে পারো এ এটাকে বি, সি, ডি। তো বলতে পারো না যে এ, বি, সি, ডি আবার এ, এটা কি বলতো, একটা লুপ। ক্লিয়ার? আবার দেখো বি, সেটা এফ, এম, সি, এ, আবার দেখো বি, এফ, এম, সি, বি, এটা কি বলতো, এটা একটা লুপ। তার মানে লুপ কয়টা বলতো, দুইটা। এক দুই তিন, নোড অনেকগুলো আছে, লুপ দুইটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এগুলো। ওকে, ঠিক আছে, চলো এখন কির্চফের ফর্মুলা পড়বো। তো কির্চফ দুইটা ফর্মুলা দিছে, হ্যাঁ, একটা দিছে তোমার কেভিএল। চলো এখন কির্চফের ফর্মুলা পড়বো, হ্যাঁ দেখো। ওকে, দেখো কির্চফের ফর্মুলা হয়েছে দুইটা। ঠিক আছে, দুইটা। প্রথমটা হয়েছে তোমার কেভিএল, তারপর একটা কি বলতো, কেসিএল। কির্চফ ফর্মুলা। এর পূর্বে হয়তো একটু সাউন্ড প্রবলেম হবে, হ্যাঁ একটু সাউন্ড প্রবলেম হবে, কারণ কি আমি মাইক্রোফোনটা জাস্ট একটু কাছাকাছি নিতে ভুলে গেছিলাম। তো আসলে আসলে একটু কষ্ট করে শুনতে হবে, তোমাকে হেডফোন দিয়ে সাউন্ড বাড়াই দিয়ে শুনবা। ওকে, কির্চফ ফর্মুলা দুইটা, একটা তোমার কেসিএল, একটা কি বলতো, কেভিএল। ওকে, আমি তোমাকে যেভাবে মানে পড়াবো জাস্ট একটু মাথায় রাখবা, এগুলো অনেক মানে ডেপথ পড়া যায়, হ্যাঁ অনেক বেশি করে পড়া যায়। জাস্ট তোমাকে যতটুকু পড়াচ্ছি ততটুকু তুমি একটু মাথায় রাখো জাস্ট। ঠিক আছে, তো দেখো প্রথম সূত্রটা কি ছিল, প্রথম সূত্রটা কেসিএল নিয়ে। তো এক নম্বর সূত্র কি জানো? আচ্ছা, এটা হচ্ছে তোমার এক নম্বর সূত্র, হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা সূত্র। ঠিক আছে, চার্জের সংরক্ষণশীলতা সূত্র, কেসিএল মানে কির্চফ কারেন্ট ল। কি বলতো, কির্চফ কারেন্ট ল, চার্জের সংরক্ষণশীলতা সূত্র। ঠিক আছে, তো কিভাবে দেখো, সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায়। কোন জাংশনে, জাংশনে, ঠিক আছে, একই সময় যে চার্জ বা বিদ্যুৎ প্রবাহিত হবে, যে যার চার্জ প্রবেশ করবে, হ্যাঁ। ওকে, একটু দাঁড়াও।
তো বন্ধুরা আমরা ওকে, ঠিক আছে, চলো দেখো। তো চলো এখানে দেখো, প্রথম আবার নিই, হ্যাঁ। ক্রিশফ, হ্যাঁ, প্রথম সূত্র। আচ্ছা, এগেইন বলতেছি এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেভাবে করাবো, যেটা করাবো সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, মাথায় রাখো। তো কি জানো, আচ্ছা, প্রথম সূত্রটা এরকম। তো এটা চার্জের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে, ঠিক আছে? ওকে। তো তার মানে কি জানো, চার্জ বা আধানের কি হয় না বলতো, ধ্বংস বা সৃষ্টি হয় না। এটা কিন্তু একটু মাথায় রাখবে। তার মানে আধান যদি তোমার সৃষ্টি বা ধ্বংস না হয়, তো তুমি তো জাস্ট বুঝতেই পারো যে একটা জায়গায় সেম টাইমে তোমার যে পরিমাণ আধান প্রবেশ করবে আর যে টাইমে যেটুকু আধান বের হয়ে যাবে, তো আলটিমেটলি এদের পরিমাণটা কি হবে বলতো, কম বেশি হবে না একই হবে? তো তুমি কিন্তু আলটিমেটলি বলবা যে এগুলো কিন্তু সেম হবে। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, দেখো। তো সূত্রটা কি জানো, একম সূত্র। সূত্র হইতেছে কোন তড়িৎ বর্তনীর সংযোগ বিন্দুতে তড়িৎ প্রবাহগুলি বীজগাণিতিক সমষ্টি শূন্য। হুম। আচ্ছা, তুমি হয়তো বোঝো নাই, দেখো। তো এইটা এখানে একটা ব্রাঞ্চ, এখান থেকে কারেন্ট চলে আসছে I1, হ্যাঁ। এখানে একটা ব্রাঞ্চ, এটা ধরো I2 চলে আসছে এখান থেকে কারেন্ট। এখানে একটা ব্রাঞ্চ, এখানে তোমার কারেন্ট চলে আসছে I3, ঠিক আছে? তো আরেকটা ব্রাঞ্চ এখানে কি হচ্ছে না, সেখান থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে I4। আর একটা কি বলতো, I5। আচ্ছা, ভেক্টর চিহ্ন দিয়ে বোঝাইছে, দেখো এর মানে কি বোঝাইছে, এর মানে হইতেছে তোমার এই I1 কারেন্টটা এই বিন্দুতে আসতেছে, আর I2 টাও আসতেছে, I3ও আসতেছে। I4 টা কি আসতেছে বলো দেখি, এটা যাচ্ছে, বের হয়ে যাচ্ছে এখান থেকে, আর I4 5 বের হয়ে যাচ্ছে। তো কির্চফের প্রথম সূত্র অনুযায়ী, তো এনারা কি বলছে, এনারা হইতেছে বলছে যে চার্জের পরিমাণটা কি থাকে বলতো, সবসময় সেম থাকে। তো দেখো এখানে যেহেতু তোমার I1 আছে, তার মানে এখানে দেখো Q1 চার্জ, Q2 চার্জ, Q3 চার্জ, Q4 চার্জ, Q5 চার্জ। ওকে। তো আমি কি জানি, চার্জের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী একই সময়ে, একই সময়ে যে চার্জ আসবে, যে চার্জ এখানে কি করে প্রবেশ করবে, তো সেম সময়ে ঠিক একই পরিমাণ চার্জ কি করে বলো দেখি, বের হয়ে যাবে। চার্জ আসে, সেম চার্জ কি হয় বলতো, বের হয়ে যায়, ঠিক আছে? এখন তুমি যদি বলো যে ভাই এখানে কিন্তু চার্জ কি জমা থাকবে, হ্যাঁ। এখন মাথায় রাখবা, কোনো বর্তনীতে, বুঝছো, বর্তনীতে কিন্তু চার্জ কখনো জমা থাকে না। তো কি বলো দেখি, এটা বর্তনীতে চার্জ কি হয় না বলো দেখি, বর্তনীতে চার্জ বা আধান জমা থাকে না, চার্জ জমা থাকে না। তো জমা থাকলে কিন্তু তোমার বর্তনীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে, বুঝছো? জমা থাকে না। আচ্ছা। তো তার মানে যতটুক চার্জ আসবে আলটিমেটলি কিন্তু সেম টাইমে ততটুক চার্জ বের হয়ে যাবে। তো দেখো তো আসছে কতটুক, Q1 চার্জ আসছে না? তো Q1 চার্জ, তো আসা চার্জ হয়েছে Q1 প্লাস Q2 প্লাস Q3, এই চার্জ গুলো কিন্তু আসছে, আর বের হয়ে গেছে কি বলতো, Q4 প্লাস Q5। দেখো তো আসার চার্জ আর যাওয়ার চার্জটা কি হয় বলতো, সমান সমান। ওকে। তো এখন আমরা একটা ফর্মুলা জানতাম, Q ইকুয়ালস টু জানতাম IT। দেখো টাইম কিন্তু সেম। ওকে। তো Q1 ইকুয়ালস টু কি বলতো, কি I1T, এটা কি হবে I2T, হুম, প্লাস I3T ইকুয়ালস কি বলতো, I4T, প্লাস কি বলতো, I5T। দেখো টাইম সেম কেন, আমি হিসাব করছিলাম যে একই সময়ে, ঠিক আছে, একই সময়ে যখন যে চার্জ গুলো আসবে, ওই সেম সময় কিন্তু চার্জ গুলো কি হবে বলতো, বের হয়ে যাবে। কোনো পরিমাণ চার্জও কিন্তু এখানে রিমেইনিং থাকবে না। তো এখান থেকে টি ক্যান্সেল হয়ে গেলে কি থাকে বলতো, এখান থেকে টি ক্যান্সেল যদি হয়ে যায়, এখান থেকে কি হয় বলতো, I1 প্লাস I2
প্লাস i3, হ্যাঁ, ইকুয়ালস টু কি থাকে বলতো, i4 প্লাস i5 থাকে। তো এগুলোকে এই পাশে নিয়ে আসলে কি হয় বলো, i1 প্লাস i2 প্লাস i3 মাইনাস i4 হয়, মাইনাস i5, দেখো ইকুয়ালস টু 0। তো দেখো কোন বর্তনীতে বর্তনীর সংযোগ বিন্দুতে, দেখো এই সংযোগ বিন্দুতে তড়িৎ প্রবাহগুলির বীজগাণিতিক সমষ্টি শূন্য, দেখো তো সবগুলোর যে i1 i2 i3 i5 i4 এর দেখো তো বীজগাণিতিক যে যোগফলটা বা সমষ্টিটা কি হয়েছে বলো তো, শূন্য হয়েছে না? ওকে, তো এটাকে আমি কি বলি বলো দেখি, এটা কিরশফের প্রথম সূত্র বলা হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা এটাকে মাথায় রাখবা। তো পজ করে সুন্দর করে বুঝে বুঝে নোট করবা। চলো পরবর্তী আবার বুঝি একটু, দেখো তো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে এর বর্তনী করে দিলাম, ঠিক আছে? দেখো এখানে এরকম, ধরো এখান থেকে তোমার এটা একটা নোড, হ্যাঁ, নোড বা জাংশন। তো এখান থেকে i1 আসতেছে, ঠিক আছে, i1 আসতেছে, এখানে তোমার i2 আসতেছে, আর এখান থেকে এরকম করে যাচ্ছে i3, এখান থেকে আসতেছে i4। তো এখানে দেখো তো, এই যে বিন্দুতে তুমি যদি কেসিএল অ্যাপ্লাই করো, কেসিএল অ্যাপ্লাই করো, ঠিক আছে, মানে কি কার্শফের প্রথম সূত্র অনুযায়ী কি হয় বলো দেখি, এখানে তোমার কি মনে হবে, এখানে কি হবে? তুমি কি জানো চার্জের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী চার্জ যতটুকু এট দ্য সেম টাইমে যে চার্জটুকু আমার বা যে বিদ্যুৎ পরিমাণটা আসে, আলটিমেটলি কিন্তু সেম টাইমে সে পরিমাণ বিদ্যুৎ বা চার্জ কি হয় বলো তো, বের হয়ে যায়। তো দেখো এখানে কি পরিমাণ কারেন্ট আসতেছে বলো তো, i1 আসতেছে, এখানে দেখো i2 আসতেছে এবং i4 আসতেছে, ঠিক আছে? তো দেখো আসতেছে কতগুলো, i1 প্লাস i2 প্লাস কি বলতো i4, ওকে, আর যাচ্ছে কোনটা বলতো, জাস্ট একাই যাচ্ছে i3। তো এখন আসা এবং যাওয়া কারেন্টের পরিমাণ কি হবে, সেম, ইকুয়ালস টু হবে না? দেন কি বলতে পারো এখান থেকে, i1 i2 প্লাস i4 মাইনাস i3 ইকুয়ালস টু কত বলতো, 0। সো এটা জাস্ট একটু মাথায় রাখবা, ওকে, ঠিক আছে। ওকে চলো দ্বিতীয় সূত্র পড়বো। আচ্ছা, কিরশফের সেকেন্ড সূত্র, কিরশফের, আচ্ছা এর আগে যেটা ছিল এটা কেসিএল ছিল, কিরশফ কারেন্ট ল, এখন সেটা হবে কি বলতো, কেভিএল। ওকে, কেভিএল মানে কিরশফ ভোল্টেজ ল, এটা কিন্তু ভোল্টেজের জন্য, ওকে। তো মাথায় রাখবে 1 নাম্বার সত্যটা কি জানো, এটাকে লুপ দরকার, ঠিক আছে, কি বলতো এটা, লুপ লাগবে, মানে কি বদ্ধ বা আবদ্ধ স্থান লাগবে, লুপ লাগবে, 2 নাম্বার পজিশন। আচ্ছা একটু পরে বলি। আচ্ছা 2 নাম্বারটা হইতেছে তোমার কারেন্টের, কারেন্ট প্রবাহের দিক লাগবে, ঠিক আছে, কারেন্ট প্রবাহের দিক দিতে হবে। আচ্ছা, তারপরে যেটা লাগবে একটু পর বলতেছি, ওকে দেখো। তো চলো পরবর্তী ফর্মুলায় চলে যাই, পরবর্তী সূত্রে পড়ে যাই, হ্যাঁ। তো দেখো দ্বিতীয় সূত্রটা কি ছিল এরকম, দেখো কোনো, মুখস্থ রাখবো দ্বিতীয় সূত্র, কোনো আবদ্ধ বর্তনীতে, আবদ্ধ বর্তনীতে বিভিন্ন যে উপাদানগুলো থাকবে বা রোধ, মানে রোধ ব্যাটারি এগুলো, রোধ, আচ্ছা রোধ, আচ্ছা তুমি কি জানো যে রোধ আর এর সাথে যদি তুমি আই গুণ দাও, আই আর ইকুয়ালস টু কি লেখা যায়, ভোল্টেজ ভি লেখা যায়, জানো কি এটা? আচ্ছা জানো এটা, তো এটা ভি, ওকে। আচ্ছা ভি আর ই কি একই না সেম, এদের একটা কি বলতো, একই না অনেকটা, কারণ কি যেটা ই আলটিমেটলি ওইটা কিন্তু ই ভি তে কি হয় বলতো, ভাগ হয়ে যায়, ওকে। তো ভি তে যদি তুমি ভি কে তুমি ভাঙাতে চাও তখন আই আর হিসেব করতে হবে, আর আলটিমেটলি ভি এবং ই কিন্তু অলমোস্ট সেম, ঠিক আছে। তো যদি তুমি ভি আনতে চাও তাহলে কি করতে হবে বলতো, রোধের সাথে কি গুণ করতে হবে, প্রবাহ গুণ করতে হবে না, তার মানে যে রোধ, ওকে, যে রোধ, ঠিক আছে, এবং তার ভিতর দিয়ে যে আইটা যাবে, ওই দুটার গুণফলটা কি পাবো বলতো, ভোল্টেজ পাবো না আমি, ওকে, এটা মাথায় রাখবা। তো কোনো আবদ্ধ বর্তনীতে বিভিন্ন উপাদানগুলির রোধ, হুম, ও এদের সংশ্লিষ্ট প্রবাহ,
ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, কি বলছে? কোনো আবদ্ধ বর্তনীতে বিভিন্ন উপাদানগুলির রোধ এবং তাদের সংশ্লিষ্ট যে প্রবাহগুলো থাকবে, তো হুম, ওকে, কারেন্ট চলে আসছে, হ্যাঁ? তো কোনো আবদ্ধ বর্তনীতে, ওকে, ১ মিনিট একটু। ঠিক আছে, চলো। তো বলছে কি যে না, কোনো আবদ্ধ বর্তনীতে বিভিন্ন উপাদানগুলির রোধ এবং তাদের সংশ্লিষ্ট প্রবাহগুলোর বীজগাণিতিক প্রবাহের দিক লাগবে, হ্যাঁ? সরি, সরি, সরি। আচ্ছা, তো কোনো আবদ্ধ বর্তনীতে বিভিন্ন উপাদানগুলির রোধ এবং এদের সংশ্লিষ্ট প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টির লুপের সমষ্টি, হ্যাঁ, ওই লুপের মোট তড়িৎচালক বলের সমান। আচ্ছা, তো দেখো আগে তোমার কি ছিল? ধরো একাধিক রোধ ছিল, এরকম একটা ব্যাটারি দিয়ে আমি জাস্ট বুঝাই দিতাম। তো এখানে যদি তোমার ই ভোল্ট সাপ্লাই দিত, ই ভোল্টেজ, হ্যাঁ, তখন কি করতো? এটাকে তোমার V1, এটাকে V2 দিয়ে হিসাব করতো। ধরো এখানে 10 ভোল্ট ছিল, তো এখানে যদি তোমার 7 ভোল্ট যায়, তো এখানে আলটিমেটলি কত যাইতে বলতো? 3 ভোল্ট না? কিন্তু দেখো, হ্যাঁ, এখন এটা ধরো R1, এটা R2, ঠিক আছে? তো তোমার কি করতে হইতো বলো দেখি? এই যে তোমার V1 টা বের করতে গেলে কি করতে হইতো? V1 ইকুয়ালস টু ওই রোধ এবং ওই রোধ সংশ্লিষ্ট কি জানো? দেখো, বিভিন্ন উপাদানগুলোর রোধ এবং এদের সংশ্লিষ্ট প্রবাহ, তার মানে এর মৃত্যু দিয়ে তোমার যে I1 যায়, I1 টা গুণ করতে হইতো না? ওকে, দেখো, বুঝতে পারছো ভাষাটা? বুঝছো? আবার সেম V2 ইকুয়ালস টু কি করতে পারো তো? I2 R2 রোধ ইনটু ওর ভিতর দিয়ে যে আইটা প্রবাহিত হবে সেটা। এখন কিভাবে জানো? এই যে ই হইতেছে কি বলতো? বর্তনীর মোট তড়িৎচালক বল। তো এখানে দেখো, ধরো একটা ব্যাটারি বাদ দিয়ে যদি 2টা বা 3টা ব্যাটারি বা একাধিক ব্যাটারি থাকতো, তখন কি করতো তুমি? তো এখান থেকে দেখো, এখানে ইটা কি ছিল? এখানে হইতেছে তোমার তড়িৎচালক বল, ঠিক আছে? কি বলো দেখি? তড়িৎচালক বল বা মোট বল। এই দেখো, হইতেছে তড়িৎচালক বল। ইকুয়ালস টু কি ছিল? V1 প্লাস V2 ছিল না এটা? তো কি লেখা যায় বলতো? V1 হয়েছে I1 R1 প্লাস কি বলতো? I2 R2। তো তুমি হইতেছে কি বলো? মোট তড়িৎচালক বল। তুমি এখানে বলতে পারো না সামেশন অফ ওকে? আর আর এর পরিবর্তে I1 R1 I2 R এর পরিবর্তে কি বলতে পারো বলো দেখি? সামেশন অফ আর বলতে পারো কিনা? ওকে, তো এটাই হইতেছে তোমার কি বলো দেখি? এটা কি বলো এটা? কার ল? এটা হচ্ছে কির্চফের সেকেন্ড ল। ওকে, ঠিক আছে, এটা মাথায় রাখো। ওকে, চলো আর একটু বসি। এগেইন বলি, এটা হচ্ছে মোট তড়িৎচালক বল। ওকে, এটা কি হয় বলতো? বিভিন্ন রোধের মাঝে ভাগ হয়ে যায়। এখন বিভিন্ন রোধের মাঝে তুমি ভোল্টেজটা বের করতে চাও, তখন কিন্তু ওই রোধ এবং ওর ভিতর দিয়ে যে আইটা যাবে, আলটিমেটলি এই দুটা কিন্তু গুণ করে কিন্তু তুমি কি পাবা বলতো? ভি পাবা। তো এখন এই যে V1 প্লাস V2 যখন যোগ করছো, তো আলটিমেটলি কার সমান হয় বলতো? কি এটা পাবা। তো এটাই বলছে যে কোনো আবদ্ধ বর্তনীতে বিভিন্ন উপাদানগুলির রোধ এবং এদের সংশ্লিষ্ট প্রবাহগুলোর গুণফল, ওকে, যে গুণফল করবা, করার পর দেখো সবগুলো যোগফল করে দিছো বা সমষ্টি, দেখো সমষ্টি কি কার সমান বলতো? ওই লুপের, মানে ওই বর্তনীটার বা আবদ্ধ বর্তনীটার মোট তড়িৎচালক বল এর সমান। দেখছো? এটাই ক্লিয়ার? চলো এটা মিশাই দিয়ে আরেকটা বসাই দিই। এটা কিন্তু খাতায় উঠাবা। ওকে, ঠিক আছে। তো দেখো, এটা একটা বর্তনী, সরি এটা একটা কোষ, হ্যাঁ, এটা একটা ব্যাটারি, সরি এটা একটা কোষ, দূর, সরি, এটা একটা রোধ, হ্যাঁ, এটা একটা বর্তনী। উফ, সরি, এটা একটা কোষ। আচ্ছা, দেখো, এটা তোমার E1 ধরলাম, এটা E2 ধরলাম। ওকে, তো এটা কত হবে? এটা এখানে ধরো I1 যায় এটা দিয়ে, এটা তোমার হচ্ছে R1, এটা হচ্ছে I2 যাবে কি বলতো? R2। তো এটার মানে কি বলো? এইটার শর্তটা হইতেছে সামেশন অফ IR ইকুয়ালস টু বলতো সামেশন অফ E। মানে কি এই দুইটার যে মোট যোগফলটা আর এই দুইটার মোট যোগফলটা কি হয় বলতো? আলটিমেটলি সমান। এটাকে তোমার কির্চফের সেকেন্ড ল বলতে পারো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, সুন্দর করে খাতা উঠায় নাও। ওকে, ঠিক আছে, দেখো তো এখন তো আমরা জাস্ট ম্যাথে যাব। তো ম্যাথে যাওয়ার আগে জাস্ট কিছু কিছু সিম্পল ট্রিক্স আমাদের জানতে হবে, বুঝছো? এগুলো না জানলে আর কি অঙ্ক করাটা আর কি আলটিমেটলি কষ্টকর হয়ে যায়। ওকে, দেখো তো একটু। সো দেখো, হুম, যদি তোমাকে আমি বলি, তো ব্যাটারি যেটা প্রকাশ করে, মাথায় রাখবে এই ব্যাটারি, এই যে এইটা, এটা এটা বড়, এটা ছোট প্রান্ত, ঠিক আছে? তো তুমি ভাই বলবা যে এটাকে আমি প্লাস প্রান্ত বলি, এটাকে মাইনাস প্রান্ত বলি, একদম অনায়াসে, ঠিক আছে? ওকে, তো তারপরে দেখো, এটাকে যদি রোধ হয়, তো ধরো তোমার এটাকে এইভাবে প্রকাশ করা হইতেছে, তার মানে কি জানো? আই এই পাশ থেকে প্রবেশ হইতেছে, বুঝছো? তো মাথায় রাখবা, কারেন্ট যে পাশে ঢুকবে সেখানে পজিটিভ চার্জ, ঠিক আছে? যে পাশে ঢুকবে, ঢুকে
সে পাশে প্লাস। আচ্ছা, আর যে পাশে বের হয় সে পাশে মাইনাস। দেখো তো কারেন্ট এই পাশে ঢুকতেছে না, তো এই পাশটা কি প্লাস, এই পাশে বের হইতেছে, এই পাশে কি বলতো এটা মাইনাস। সরি সরি, এটা মাইনাস, ঠিক আছে। আবার দেখো এটা এরকম, যদি তোমার কারেন্ট এইভাবে ঢোকে, তো দেখো এই পাশে ঢুকতেছে না, এই প্রান্তে ঢুকতেছে, তো এটা প্লাস, এটা কি বলতো মাইনাস। এটা কি বুঝছো? ওকে, আশা করি বুঝতে পারছো তুমি। ওকে, ঠিক আছে। এখন ধরো একটা আবদ্ধ বর্তনীতে এইরকম একটা থাকলো, এরকম, এরকম, এরকম। আচ্ছা, তুমি কাজ করছো, এটা কিন্তু মাইনাস প্রান্ত প্লাস প্রান্ত। ওকে, এখন দেখো তোমার বর্তনীতে দেওয়া থাকলো এইরকম, তার মানে কারেন্ট ঢুকতেছে এই পাশ দিয়ে, আর এটাকে দেওয়া থাকলো এই পাশ দিয়ে, ঠিক আছে, এই পাশ দিয়ে। ওকে, ঠিক আছে। তো এখন তুমি জাস্ট বর্তনীতে এইভাবে একটা চিহ্ন ঢুকাইলা, বুঝছো? তুমি কি করবা, আধানকে তুমি এই পাশে ঘোরাবা, এই পাশে ঘোরাবা, ঠিক আছে। তার মানে কি করছো বলতো, তুমি এই পাশে ঘুরাইতেছো, এই পাশে ঘুরাই, এই পাশে ঘুরাই, আবার নিয়ে যাচ্ছ। তো মাথায় রাখবা, এইটা যে ঘুরতেছে ঢুকতেছে, এইটা, এটা হচ্ছে ঢোকার অবস্থাটা, ঠিক আছে। দেখো, এইটা যে প্রান্তে ঢুকবে, ওই তোমার সংশ্লিষ্ট উপাদানগুলোর সাথে সামনে সেই চিহ্নটা বসবে। দেখো এখানে ধরো, এখন এর মানে কি বলতো দেখি, এটা এই পাশ থেকে কারেন্ট ঢুকতেছে না, তো এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। আবার দেখো, এটা যখন এই পাশে আসতেছে, তখন এই যে ব্যাটারিতে আগে প্রবেশ করছে কোন দিকে, প্লাস দিকে না মাইনাস দিকে বলতো? দেখো এটা কিন্তু আসতেছে এই পাশ থেকে, তার মানে দেখো আগে কিন্তু ব্যাটারি মাইনাস প্রান্তে আগে কিন্তু ঢুকতেছে। তো তো যখন তুমি হিসাব করবা, তখন লিখবা, যদি তোমার প্লাস প্রান্তের সঙ্গে এই পাশে ঢুকতা, হ্যাঁ, তখন তোমার কিন্তু প্লাস দেওয়া লাগতো। কিন্তু দেখো এখন তুমি এই পাশে যখন নিয়ে যাচ্ছ, তখন কিন্তু এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো দেখি? এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ যখন তুমি নিয়ে যাচ্ছ, তখন কিন্তু তোমার ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দিয়ে ঢুকতেছো, তখন তুমি কিন্তু আর এখানে প্লাস দিতে পারবে না, তখন দিতে হবে কি বলতো সামনে, মাইনাস। ওকে, আচ্ছা, এগেন এই রোধে দেখো, তো আই এর মানটা কিন্তু সে এই পাশ থেকে ঢুকতেছে, তো দেখো যেহেতু ঢুকতেছে, তো এই প্রান্ত পজিটিভ আর এই পাশ থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে এটা কি বলতো নেগেটিভ, ঠিক আছে। তো তাহলে এটা যদি তোমার রোধ হয় R1, আর এখানে যদি I1 হয়, বুঝছো, তো তোমার কি হবে বলো, I1, I1 R1 থাকবে, কারণ তোমাকে এখানে ভোল্টেজ দিয়ে হিসাব করতে হবে, ভি দিয়ে হিসাব করতে হবে, ভি অলওয়েজ ভি। জাস্ট নর্মাল বা সিঙ্গেল আই বা আর দিয়ে কিন্তু তখন হিসাব করতে পারবে না। কারণ কি, আমরা জানি সমজাতীয়ের সাথে সমজাতীয় কি হয় বলো, যোগ হয়। দেখো তুমি যদি ই প্লাস আর করতে চাও, আলটিমেটলি এটা কিন্তু হবে না। কারণ কি, আমরা জানি একাধিক বস্তু যখন আমরা যোগ বা বিয়োগ করব, তখন তাদের মাঝে লেভেলটা কি হওয়া উচিত বলো দেখি, সমান হওয়া উচিত, ঠিক আছে। তো তুমি যদি ইর সাথে যদি আর কে যোগ করো, যোগ করতে চাও, তো আলটিমেটলি এর সামনে কিন্তু কিন্তু আলটিমেটলি একটা আই গুণ করতেই হবে। কারণ কি, আই আর মানে কি বলতো, ভি। ওকে, ভি মানে বিভব পার্থক্য, আর ইও কিন্তু আলটিমেটলি একটা তড়িৎচুম্বক বল বা ওয়ান কাইন্ড অফ বিভব পার্থক্যই। সো ই প্লাস ভি কিন্তু হয়। সো এটা মাথায় রাখো। ওকে, তো এখন দেখো তো, এখানে তুমি কোন দিক থেকে ঢুকতেছো আসে, কোন দিক থেকে ঢুকতেছো বলতো, এই লুপের মাঝে কোন দিক থেকে ঢুকতেছো? দেখো এখানে প্লাস প্রান্তে ঢুকতেছো না মাইনাস প্রান্তে ঢুকতেছো? তো তুমি কিন্তু বলতে পারো যে ভাই, এটাকে আমি প্লাস প্রান্তে ঢুকতেছি। সো যেহেতু তুমি প্লাস প্রান্তে ঢুকতেছো, তো এর সামনে কি হয় বলতো, প্লাস হয়ে যাবে। ওকে, আবার দেখো, এইটা রোধের জন্য কি হয় বলতো, তুমি কিন্তু এই পাশে আসছো, এই পাশে আইসা আবার কিন্তু এই পাশে যাচ্ছ, বুঝছো? তো একটু ভাবো, এই রোধের জন্য তুমি কি প্লাস দিয়ে ঢুকতেছো? দেখো এটা কিন্তু এই পাশে ঢুকতেছে, এটা ধরো I2, এটা ধরো R2, R2, ঠিক আছে। তো তুমি যেহেতু এই পাশে ঢুকতেছো, তো এটা প্লাস এটা মাইনাস, তো কিন্তু তুমি কোন দিকে ঢুকতেছো এই রোধে? তুমি কিন্তু ভাই মাইনাস প্রান্ত দিয়ে ঢুকতেছো, তার মানে কি হয় বলো দেখি, এখানে এখানে আই I2 R2 থাকবে, কিন্তু তুমি ঢুকতেছো কোন দিক দিয়ে, মাইনাস না প্লাস? তুমি ঢুকতেছো মাইনাস দিক দিয়ে, সো এখানে কি হতে বলতো, মাইনাস। তো সবগুলো যোগফল ইকুয়াল টু কত হতে হবে বলো দেখি, 0। তো এটাই নিয়ম। ওকে, কারণ কি, তুমি কি জানো বলতো, সামেশন অফ ই, কির্চফের সেকেন্ড ল, ইকুয়ালস টু সামেশন অফ কি বলতো, আইআর। ওকে, তো এখান থেকে বলতে পারো না, সামেশন অফ ই মাইনাস সামেশন অফ আইআর ইকুয়ালস টু কি বলো দেখি, 0। ওকে, তাহলে বুঝতে পারছো, সো এটা হচ্ছে সেটা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এগেইন বলি, সামেশন অফ আইআর মানে কিন্তু জাস্ট যোগ বোঝাবে এরকম কিন্তু না। ওকে, সামেশন অফ আইআর মানে কিন্তু, বা সামেশন মানে কি জানো, লব্ধিটা। সামেশন মানে কি বলতো, সামেশন হচ্ছে জাস্ট লব্ধি। ওকে, লব্ধি, নিট বা নিট, ঠিক আছে, লব্ধি। ওকে, ওকে, তো এটা কিন্তু যোগ বিয়োগ যাই হতে পারে, যোগও হতে পারে, মাঝে মাঝে বিয়োগও হতে পারে, ঠিক আছে। ওকে, মাথায় রাখবা। আচ্ছা, এগেইন বোঝাই। ওকে, চলো এগেইন বলি। নাও, ধরো এটা একটা বর্তনী, এটা একটা ব্যাটারি। আচ্ছা দেখো এটা কি হয়, হুম সো দেখো এই প্রান্তটাকে আমি কি বলি, প্লাস বলি, ঠিক আছে। এটাকে কি বলি, মাইনাস বলি, জাস্ট আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন তো আমি কারেন্টের দিকটা দিলাম এইটা, তো দেখো তো, এই রোধে কারেন্ট প্রবেশ করতেছে কোন দিক থেকে বলো দেখি, এই দিক থেকে, তো এইটা কি প্লাস হবে না, দেখি মাইনাস হবে, ঠিক আছে। ধরো এখানে I1 কারেন্ট যাচ্ছে, এখন এটাকে মাইনাস, এটাকে প্লাস ধরবো আমি। ওকে,
আচ্ছা, দেখো রোধ এবং কোষ কিন্তু আলটিমেটলি সমবায়ে থাকে, বুঝছো, শ্রেণী সমবায়ে থাকে। তো দেখো সেদিকে যাচ্ছে। ওকে, ধরো এই পাশে আমি এঁকে দিলাম I2, আর এটা কি বলতো R2 রোধ। আচ্ছা দেখো, এখানে প্রবাহ কিন্তু ঢুকতেছে এই দিক থেকে, তার মানে কি তুমি বলতে পারো না যে ভাই এই প্রান্তটা পজিটিভ, আর যেহেতু এই পাশ থেকে বের হবে, তো এটা কিন্তু মাইনাস। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এই রোধের জন্য আমি এবার দিলাম এইটা, আমি কিন্তু দিতেই পারি, আমি কিন্তু দিক চেঞ্জ করতেই পারি। আচ্ছা, এটা কিন্তু তোমার মানে ব্যর্থতা না যে তুমি ভাই দিক ভুল ধরতেছো না সঠিক ধরতেছো, এটা কিন্তু আসলে সমস্যা না। এটা কিন্তু আলটিমেটলি যখন তুমি অ্যান্সার বের করবা, তখন কিন্তু তোমার মান এর যে মানগুলো আসবে, যখন তুমি যদি প্লাস আসে, বুঝছো, প্লাস সামথিং, তখন দেখবা যে এটা সঠিক দিক, মানে তুমি যে দিকটা ধরছো সঠিক। যখন তোমার এর মানটা দেখবো যে মাইনাস চলে আসছে, তখন কিন্তু তুমি বলতে পারো না যে ভাই এটা সঠিক, মানটা যেটা সেটাই আসবে। এই মাইনাসটা আসার মানে কি জানো? মাইনাসটা আসার মানে তুমি দিক যেটা ধরছো ভাই, ওইখানে কারেন্টের দিকটা কি হবে বলতো? দিক বিপরীত হবে, বুঝছো? এটা কিন্তু একটু মাথায় রাখবা। এগুলো নোট করে নিবা, সবগুলো সুন্দর করে নোট করবা। ও দিক বিপরীত। আচ্ছা, এগুলো একটু পরে আসবে আর কি। ঠিক আছে দেখো, ঠিক আছে দেখো, তো এই রোধের জন্য দেখো এই পাশে ঢুকতেছো, কারেন্ট ঢুকতেছে, তার মানে কি এখানে প্লাস, এটা মাইনাস, তো এটা কি I3 ধরলাম, এখানে R3 ধরলাম। আচ্ছা, হিসেব করো। ধরো এবার আমি কারেন্টটাকে এগেইন আমি ক্লকওয়াইজ নিয়ে যাব। ওকে, আমি এই পাশে চার্জকে এই পাশে ঢুকাই নিয়ে যাব। ওকে, দেখো তো কি হয়। তো এইখানে প্রথমত আমি এইটাতে ঢুকবো, এই ব্যাটারিতে ঢুকবো, এটা ধরি E1 ধরলাম। ওকে, এটাকে ধরি E2 ধরি। হুম, তো তুমি E1 কোষে যখন ঢুকছো, তখন কি প্লাস প্রান্তে ঢুকছো না মাইনাস প্রান্তে ঢুকছো? তো এটা দেখো, এটা হচ্ছে ঢোকার মুখ, এই পাশে দিয়ে তুমি ঢুকবা। দেখো তুমি এই পাশে আসছো, তার মানে কি হয়েছে বলতো? মাইনাস প্রান্ত দিয়ে ঢুকছো, সো এখানে কি হয় বলতো? মাইনাস আগে, যেহেতু আগে ঢুকছো, সো মাইনাস E1, এটা কিন্তু মাথায় রাখো। ওকে, তারপরে দেখো এই যে রোধের জন্য, এই রোধে তুমি কোথায় ঢুকছো? আগে প্লাসে ঢুকছো না মাইনাসে ঢুকছো বলতো? মাইনাস প্রান্ত দিয়ে ঢুকছো, এই পাশে ঢুকছো, তার মানে কি মাইনাস প্রান্ত দিয়ে ঢুকছো না? সো মাইনাস প্রান্ত দিয়ে ঢুকলে মাইনাস I2 R2। ওকে, এটা কিন্তু বুঝছো। তারপরে এই কোষের জন্য হিসাব করো দেখি কি হবে। তো তুমি এই কোষে দেখো তো প্লাস প্রান্তে ঢুকছো না মাইনাস প্রান্তে ঢুকছো? এই পাশে আসতেছো, দেখো তার মানে কোন প্রান্তে ঢুকতেছো বলো দেখি? এই প্রান্ত দিয়ে প্লাস প্রান্তে আগে ঢুকতেছো, বুঝছো, আর মাইনাস প্রান্ত বের হয়ে যাইতেছো। সো এখানে কিন্তু আলটিমেটলি প্লাস E2, এটা কিন্তু বুঝছো। ওকে, তো তারপর আবার যাও, এভাবে যাও। এই যে রোধে দেখো তুমি কোন প্রান্তে ঢুকতেছো বলো দেখি? R3 রোধে তুমি প্লাস প্রান্তে ঢুকতেছো, সো আলটিমেটলি এখানে কিন্তু আলটিমেটলি আবার কিন্তু প্লাস কি হবে বলো? I3 R3। ওকে, আশা করি তুমি কিন্তু বুঝতে পারতেছো, এটা কিন্তু বোঝার কথা। তো আবার এই রোধে কি হবে? আবার যখন তুমি এই পাশে যাচ্ছ, তখন কিন্তু তুমি প্লাস প্রান্ত দিয়ে ঢুকতেছো, বুঝছো? সো সেম ভাবে এখানে প্লাস কি বলতো? R1 I1 সামনে তো এগুলো সমষ্টিটা কত হয় বলো দেখি? সবগুলো সমষ্টি ইকুয়ালস টু 0। সো আশা করি বুঝতে পারছো, এগুলোই হইতেছে কিরশফের ল। এগুলো দিয়ে আমি I এর মান বের করবো, V এর মান বের করবো। যদিও বা আমাদের এইচএসসি তে V এর মানটা বের করতে বলে না, যখন তুমি বিএসসি পড়বা, হ্যাঁ, তখন তুমি আর কি 1 2 তে গিয়ে এগুলো পাবা। ওকে, আশা করি বুঝতে পারছো এগুলো। তো চলো আমরা ম্যাথ করবো এখন। ওকে, চলো ম্যাথ করি। দেখো এই যে কোশ্চেন গুলো, সরি, ওকে, দেখো এখন কৃষকের যে ম্যাথ গুলো আসবে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আমি যেভাবে বুঝাইছি সেভাবে যদি একটু বুঝতে পারো, হ্যাঁ, তুমি চাইলে এগেইন তুমি ভিডিওটা একটু কেটে কেটে দেখবা, এবং যেখানে কনফিউশন থাকবে জাস্ট আমাকে নক দিবে সঙ্গে সঙ্গে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো একটা ম্যাথ দেখি। ওকে, এটা এরকম। আচ্ছা, এই সমস্ত অঙ্ক সলভ করার সময় একটা কথা মাথায় রাখবা, যতগুলো ভ্যারিয়েবল থাকবে, হ্যাঁ, যতগুলো ভ্যারিয়েবল থাকবে ততগুলো ইকুয়েশন লাগবে। ধরো তোমার তিনটার মান বের করতে হবে, একটা সমীকরণ থেকে, একটা সমীকরণ থেকে তিনটার মান অজানা তোমার, হ্যাঁ। তো যদি তোমার তিনটার মান অজানা থাকে, তোমার কিন্তু তিনটা সমীকরণ লাগবে, বুঝছো? আর যখন তোমার দুইটা মান বের করতে হবে, আলটিমেটলি দুইটা সমীকরণ লাগবে। এটা তুমি জানার কথা আর কি। ওকে, কারেন্ট চলে গেছে। ওকে, ঠিক আছে। ওকে, দেখো এখন আমার মার্কিং করে জাস্ট এগুলোকে। Okay, আমাদের এলাকায় 1:1 এর মধ্যে কারেন্ট থাকে, হ্যাঁ। ওকে, সো এটা কিন্তু আছে 20 ভোল্ট।
সরি 20 ওহম। এটা কত আছে কত বলতো? 15 ভোল্ট। তারপরে এটা কত আছে? এটা 10 ওহম। তারপরে এটা কত আছে বলো? এটা 15 ওহম। এটা হইতেছে তোমার 20 ভোল্ট। তারপরে এটা কত আছে? 25 ওহম। ওকে। তো দেখো আমি যেভাবে অঙ্কগুলো করবো সেভাবে জাস্ট করলে এনাফ। তো আমি জাস্ট কারেন্টের দিকগুলো দিয়ে দিই। তো এটা তোমার এ প্রান্ত, এটা তোমার বি প্রান্ত, তোমার সি প্রান্ত। এটা অনেক ইজি একটা ম্যাথ। এটা বুঝতে পারলে আশা করি সমস্যা হওয়ার তো কথা নয়। তারপরে তুমি জাস্ট না পারলে আমাকে বলবা যে ভাই আমি বুঝিনি, জাস্ট একটু বুঝাই দিয়েন, হ্যাঁ? ওকে, ঠিক আছে। তো দেখো, সো এই পাশে তোমার যাচ্ছে কত বলতো? I1। এই পাশে কত যাচ্ছে? I2। ঠিক আছে। তো দেখো, এখন আমি কি জানি, একাধিক রোধ যখন রোধ এবং কোষ যখন শ্রেণীতে থাকে, তখন কিন্তু কোষ এবং রোধের মাঝে সেম প্রবাহ চলে যায়। তো I2 যদি এখানে যায়, আলটিমেটলি এখানে কি আসবে বলো দেখি? I2 ই আসবে। আচ্ছা, I এর মানে ভ্যারি করে কখন? যখন সমান্তরাল যুক্ত থাকে। ঠিক আছে? ওকে, দেখো। আচ্ছা, ওকে। তো I2 কিন্তু এখানে চেঞ্জ হবে না, বুঝছো? I কখন চেঞ্জ হবে? I হইতেছে যখন এরকম দেখো জাংশন আছে না? জাংশন বা নোডে চেঞ্জ হয়ে যায়, বুঝছো? ওকে। আবার হ্যাঁ, বুঝতে পারছো আশা করি। I কখন চেঞ্জ হয়ে যায় বলো? আচ্ছা, এগেইন বলি, হ্যাঁ, তো এখানে তো জানার বিষয় আছে। ধরো একাধিক I হইতেছে, ধরো এখানে একটা রোধ, এটা একটা রোধ, এখানে রোধ, এটা, এগুলো শ্রেণীতে আছে না? তো শ্রেণীতে যখন থাকবে তখন এটার মাঝে যদি I যায়, এখানে I, এখানেও I, তুমি কিন্তু জানো শ্রেণীতে কিন্তু কি হয় না বলতো? I এর মানটা ভেরি চেঞ্জ হয় না। ওকে, কিন্তু দেখো এবার এরকম যদি থাকে, হুম, এখানে যদি থাকে, ওকে, তো এখানে কিন্তু তোমার ধরো I আসলো, এখানে কিন্তু তোমার I যাবে না, যাবে কি বলতো? I1 হবে, এটা I2 হবে, এখানে কি বলতো? I3 যাবে, বুঝছো? এবার I কখন চেঞ্জ হয়ে যায়? ওকে, দেখো এখানে কিন্তু এরকম কোনো জাংশন বা পয়েন্ট নাই। সো আলটিমেটলি এখানে I2, এখানেও I2, বুঝছো? এটা মাথায় রাখবা। তার মানে এখানে কি আসতেছে বলতো? এখানেও I2 ই আসবে। তো এই পয়েন্টেও কিন্তু I2 ই আসতেছে, বুঝছো? ওকে, মাথায় রাখো। তো এই পয়েন্টে কি আসতেছে বলো দেখি? I3। তো এই রোধের মধ্যে দিয়ে কিন্তু I3 আসতেছে। তো এইখানে কিন্তু I3 আছে। তো এখানে কিন্তু I2 এবং I3 জমা হইতেছে। তো জমা যদি হয় তো এখানে কি যাবে বলো এখানে এখন? এখানে কিন্তু আবার I1 যাবে। আমি ডিরেকশন গুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে? প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। এখন দেখো, প্লাস এটা মাইনাস। ওকে, চলো অন্য কালার ইউজ করি। এখন দেখো। আচ্ছা, এখানে এখানে দেখো I কয়টাতে ভাগ হইছে বলো তো? ১, ২, ৩ টাতে না? তো I কষ্ট তুমি এখানে লিখতে পারো I1 প্লাস I2 প্লাস I3। ওকে, এটা তো বুঝতে পারছো, এগুলো এটা বুঝবা, জানো তুমি এগুলো আমার থেকে অনেক ভালো জানো। হুম, ওকে, ঠিক আছে। তো এখন দেখো এই যে ভাই, ওকে, এখানে দেখো তো, এখানে একটা কম্পোনেন্ট, এখানে একটা উপাদান বা বস্তু এখানে যুক্ত হয়েছে, আমি এখানে নোড বলতে পারি না? তো এটা একটা নোড, এটা একটা নোড, এগুলো একটা নোড। হ্যাঁ, আচ্ছা, তাহলে লুপ কোনটা দেখো তো? এইটা, এটা একটা লুপ না? এটা আবার সেম, এটা একটা লুপ কিনা বলো দেখি? ওকে, লুপ। কারণ কি বলতো, তুমি যদি একটা কারেন্টকে বা চার্জকে এই পাশে ধরে এখানে পুরোপুরি ঘোরায় আবার এখানে নিয়ে আসো, দেখো এখানে কিন্তু আলটিমেটলি একটা বদ্ধ পরিবেশ বা বদ্ধ লুপ তৈরি হয়েছে, বুঝছো? আবার সেম ভাবে এখানে কিন্তু লুপ তৈরি হয়েছে। তো এখানে লুপ কয়টা বলো? লুপ কিন্তু ৩টা, সরি ২টা। ওকে, লুপ 1, লুপ 2। এখন এখান থেকে তুমি KVL এপ্লাই করতে পারো। KVL কেমন করে এপ্লাই করতে পারো? আচ্ছা, এখানে কিন্তু লুপ শুধুমাত্র ২টা নাই, হ্যাঁ? লুপ কিন্তু ৩টাই আছে। কেমন করে দেখো? তো যদি তুমি এইটাকে একটা কল্পনা করো, এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা ২ নাম্বার লুপ, হ্যাঁ? এখন তুমি একটা কাজ করতে পারো। এখন পুরোটাকেই তুমি যদি বিবেচনায় আনো, তার মানে তোমাকে কি করতে হবে? মাঝখানটাকে বাদ দিতে হবে। তো পুরোটাই কিন্তু কি হয় বলো দেখি? একটা লুপ হয়ে যাবে। তখন কিন্তু মাঝখানটা বাদ হয়ে যাবে। সো আল্টিমেটলি এখানে লুপ কয়টা? ৩টা। আচ্ছা, লুপ ৩টা। আচ্ছা, কিন্তু দেখো এখানে ভেরিয়েবল কয়টা? I1 আছে, I2 আছে, I3 আছে। তো তোমার কয়টার মান বের করতে হবে বলো দেখি? তো দেখো কি করতে হবে? প্রবাহ বের করতে হবে। I1 হোয়াট, তারপরে কি বলছে? I2 হোয়াট, হ্যাঁ? I3, এগুলোর মানগুলো কত? তার মানে তোমাকে ৩টা মান বের করতে হবে। এখন তুমি যদি ৩টার মান বের করতে চাও বা ৩টা অজানা মান বের করতে চাও, আল্টিমেটলি তোমাকে ৩টা ইকুয়েশন দাঁড় করাতে হবে। সো তুমি এগুলো জানো, ওকে? তো এগুলো তো জাস্ট আমি একটু করে দেব। তো তার আগে একটু বলি। তো যখন আমি কির্চফের প্রথম সূত্রটা পড়াইছিলাম, তো কির্চফের প্রথম ফর্মুলাটা এরকম ছিল, হ্যাঁ? যে কোনো একটা বিন্দুতে বা নোডে বা জাংশনে যেতটুকু কারেন্ট প্রবেশ করে, সেম টাইমে কারেন্ট যেগুলো বের হয়ে যায় তাদের যোগফলের সমষ্টিগুলো কি হয় বলতো? সমান থাকে। তার মানে প্রবেশকৃত কারেন্ট এবং বের হয়ে যাওয়া কারেন্টটা কি থাকে বলতো? সেম থাকে। ধরো এখানে এখানে তোমার I1 কারেন্ট আসলো, এখান থেকে তোমার
I2 I3 কারেন্ট বের হয়ে গেল, ঠিক আছে? তো এখানে I1 ইকুয়ালস টু কি হয় বলো দেখি? I2 প্লাস I3 হবে না? তো এটাকে কিন্তু কি বলা হয় বলতো? এটা হচ্ছে তোমার কিরশফের কারেন্ট ল। সো এটা একটু মাথায় রাখো, ওকে? তো এটা হিসাব করে করব আমি। ওকে। তো দেখো এখানে এই যে বি একটা কিন্তু নোড, ওকে? বি একটা নোড, ঠিক আছে? তো বি তে তুমি একটা কাজ করতে পারো। তো বি পয়েন্টে বা বি নোডে, হ্যাঁ, তুমি কেসিএল অ্যাপ্লাই করতে করো দেখি একটু কি হয়। বি নোডে, বি নোডে কেসিএল অ্যাপ্লাই করো। কেসিএল মানে কি? কিরশফের প্রথম সূত্র না? ওকে, অ্যাপ্লাই করো। কি হয় বলো দেখি এখানে? এই নোটটাতে একটু ভালো করে দেখো, I1 কারেন্ট কিন্তু আসতেছে, এখানে আসতেছে, বুঝছো? কিন্তু এখানে দেখো I3 কারেন্ট এবং I2 কারেন্ট কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে। তো তুমি কি বলতে পারো বলো দেখি? I1 কারেন্ট জাস্ট আসতেছে আর বের হয়ে যাচ্ছে কি বলো? I2 প্লাস I3, ওকে? তো এদের সমষ্টিটা কি হবে বলো তো? সমান হবে না? ওকে, তো জাস্ট এক পাশে করে নাও, I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়ালস টু 0 হয় কিনা বলো? আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো। তোমাকে এগেইন বলি, কোনো একটা নোডে যে পরিমাণ কারেন্ট আসে আলটিমেটলি সেম টাইমে ওই নোড থেকে যে পরিমাণ কারেন্টটা বের হয়ে যায় এগুলো কিন্তু কি থাকে বলো? সমান থাকে, ওকে? ওকে, ঠিক আছে, এটা কি তুমি কেসিএল অ্যাপ্লাই করে পাইছো এটা? আচ্ছা, তখন এটাকে লুপ 1 নিছি আমি, ওকে? তো লুপ 1 এ হিসাব করব। তো লুপ 1, লুপ 1 এ, তো লুপ 1 এ বা এটাকে তুমি নাম দিতে পারো এ বি, হ্যাঁ, এ বি সি ডি এ, হ্যাঁ, এ বি সি ডি, আবার এ বি সি ডি দিয়ে রাখিয়ে দিও না কিন্তু, হ্যাঁ? কারণ কি, তোমাকে যখন তুমি লুপ তৈরি করবা আলটিমেটলি তোমাকে কি করতে হবে বলো দেখি? এটাকে যে বিন্দু থেকে শুরু করবা আবার ওই বিন্দুতে আসতে হবে, যার ফলেই না হয় আবদ্ধ পরিবেশ সৃষ্টি হবে নাকি? তুমি যদি এ থেকে শুরু করে ডি তে ছেড়ে দাও তো এটা তো কিন্তু আবদ্ধ হলো না। তো তোমাকে কি করতে হবে বলতো? এ থেকে শুরু করে বি তে যাইতে হবে, বি থেকে গিয়ে সি তে, দেন ডি তে, এগেইন তোমাকে এ তে আসতে হবে। তার মানে তোমার লুপ তৈরি হবে কখন বলো দেখি? এ বি সি ডি এ, হ্যাঁ, লুপে। এবার কি অ্যাপ্লাই করবা বলো দেখি? কেভিএল অ্যাপ্লাই করবা। কেভিএল অ্যাপ্লাই মানে কি? কিরশফের সেকেন্ড লটা অ্যাপ্লাই করবা। তো কি হবে এখানে? এগেইন বলি, এখন আমি যে চার্জটাকে নিয়ে যাব, বুঝছো? এই চার্জটাকে আমি ক্লকওয়াইজ ঘোরাবো। কি বলো দেখি এটা? ক্লকওয়াইজ ঘোরাবো। সো এখন আমি দিক হিসাব করব। দেখো এখানে, আচ্ছা, I1 এইখান থেকে যাচ্ছে, তার মানে কি এখান থেকে এই রোড থেকে কি বের হইতেছে না প্রবেশ করতেছে বলো দেখি এটা? সে কিন্তু I1 টা এই রোড থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে সে এখানে ঢুকতেছিল না? তো দেখো তাহলে প্লাস কোনটা হবে বলো? প্লাস কি এটা হবে না এটা হবে? তুমি বলবা যে ভাই প্লাস হবে এইটা, প্লাস হবে মাইনাস হবে এটা, কারণ কি আমার এই রোড থেকে I1 টা বের হয়ে গেছে, ওকে? আচ্ছা, সেম ভাবে এই রোধের জন্য দেখো I3 কিন্তু এই পাশ থেকে ঢুকতেছে, সো এই প্লাসটা হয় প্লাস আর এটা কি হয় মাইনাস। আবার দেখো I1 কিন্তু কি হইতেছে বলো দেখি? এই পাশে তোমার ঢুকতেছে, তো এটা হয় প্লাস, এটা কি হয় মাইনাস। আবার সেম দেখো এটা কিন্তু প্লাস, আলটিমেটলি এটা মাইনাস। দেখো এখন দেখো এই যে এটা তো প্লাস আছেই, আচ্ছা, এই রোধের জন্য কিন্তু এখানে কারেন্ট ঢুকতেছে এই পাশ দিয়ে, সো এটা হয় প্লাস, এটা তোমার মাইনাস, ওকে? বুঝছো? এখন তুমি যে বলতে পারো ভাই এই যে নোডের জন্য আপনি কেসিএল অ্যাপ্লাই করলেন, তো এইখানে যে একটা নোড সিতে নোড আছে, এখানে তুমি কেসিএল অ্যাপ্লাই করলেন না, আপনি অ্যাপ্লাই করলেন না কেন? তো দেখো তুমি যদি একটু ভালোভাবে দেখো তাহলে তুমি বুঝতে পারবা। তো এই যে নোডটা, এই নোডটা কিন্তু আলটিমেটলি সেম, কারণ কি দেখো I1 এখানে প্রবেশ করতেছে, I2 I3 বের হয়ে যাচ্ছে, ওকে? তো এখানে কি হয় দেখো তো, সি নোডে, সি নোডে কি হয় বলো দেখি? এখানে কিন্তু দেখো কে কে আসতেছে? I2 আসতেছে, বুঝছো? I2 আসতেছে এবং এখান থেকে কি আসতেছে বলো তো কি? I3 আসতেছে। তো দেখো তো আসতেছে কারা কারা? I2 প্লাস I3, এখন বের হয়ে যাচ্ছে কে বলো? I1। সো কার সমান হবে? I1। তো দেখো দুইটাকে যদি তুমি এক পাশে করো, দেখো ১ নম্বর সমীকরণ আর এই সমীকরণে কিন্তু কোনো চেঞ্জ নেই। তো দেখো যখন দুইটা সমীকরণ একই, তো আলটিমেটলি আমার কোনো লেখার কোনো দরকার নাই। সো আমি যেকোনো একটা লিখলেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো এটা। ওকে, সো এখন দেখো, ওকে, সরি, ওকে, একটু, ওকে, ঠিক আছে, কি হবে এখন দেখো? সো এখন এগুলো হিসাব করবো আমি। তো আগের মতো করে আমি তোমাকে জাস্ট দেখাইছি। তো দেখো তো আমি এখান থেকে এখান থেকে শুরু করলাম, এইটা শুরু করলাম। তো এই যে 15 ভোল্ট তুমি ইউজ করছো, এখানে আমি ই না দিয়ে জাস্ট একদম ডিরেক্ট ভোল্ট দিব, ওকে? এখন মাথায় রাখবো ভোল্টের সঙ্গে কিন্তু ভোল্টেজ যোগ হয়, ওকে? তো এখানে দেখো এখানে ভোল্ট তো সিঙ্গেল অবস্থায় যোগ করতেই পারবো, কিন্তু এখানে কিন্তু আর কে সিঙ্গেল অবস্থায় যোগ করতে পারবো না। তো আর কে যোগ করার জন্য কি করতে হবে? ওই যে রোধের মাঝখান দিয়ে তোমার আই যেটা যাবে ওকে গুণ করতে হবে, okay? মাথায় রাখো। তো দেখো এখানে 15 ভোল্টের কোন পাশ দিয়ে কারেন্ট ঢুকতেছে, যখন তুমি ক্লকওয়াইজ নিয়ে যাচ্ছ, এই পাশে নিয়ে যাচ্ছ, তো ঢুকতেছে কিন্তু দেখো মাইনাস দিক দিয়ে। তুমি কি বলতে পারো বলো দেখি? তাহলে প্লাস 15 দিবা না মাইনাস 15 দিবা? সো এটা কিন্তু মাইনাস 15। আবার বলি সুন্দর করে জাস্ট দেখো, ঠিক আছে? তো গেল। তো এখান থেকে দেখো আবার তুমি ঢুকবা, এই রোধে যখন ঢুকবা, এই পাশ থেকে যখন আসার পর এখানে যখন ঢুকতেছো তখন কি প্লাসে ঢুকতেছো না মাইনাসে ঢুকতেছো?
প্লাসে ঢুকতেছো, তো তুমি বলতে পারো যে ভাই প্লাস কি হবে বলতো, I1, আর এই রোধের মধ্যে দিয়ে কি গেছে, I1 গেছে। I1 তুমি জানো না। আর রোধ কত বলতো, 20 × 20, ঠিক আছে। ওকে, তো আবার তুমি আসছো এখানে, এখানে ব্রাঞ্চ ভাগ হয়ে গেছে বুঝছো, এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ। তো আবার দেখো এই প্রান্তে তোমাকে জাস্ট এই লুপের মাঝে নেওয়া লাগবে, বাইরে কিন্তু যাওয়া যাবে না। ওকে, এই লুপটাই নেওয়া লাগবে, যে লুপে কল্পনা করবা ওই লুপে হিসাব করতে হবে। তো I3 কারেন্টটা কিন্তু এই পাশে ঢুকতেছে, যখন তুমি এই পাশে নিয়ে আসতেছো, দেখো এই পাশে নিয়ে আসতেছো, তার মানে তুমি কিন্তু প্লাস প্রান্তে ঢুকতেছো। সো আলটিমেটলি এটাও কিন্তু প্লাস। প্লাস কি হবে, 15 ইন্টু কি বলতো, I3, বুঝছো। ওকে, আবার কারেন্ট আসতেছে আসতেছে, তো এখানে আবার কোন কারেন্ট ঢুকতেছে বলো দেখি, একটু দেখো, এখানে কিন্তু প্লাস প্রান্তে ঢুকতেছো, আবার এখানে প্লাস প্রান্তে ঢুকতেছো। সো প্লাস 10 কি হয় বলো দেখি, 10 আহ 10 কি হবে, 10 I1। ওকে, ইকুয়ালস টু কি হবে, 0। ওকে, সুন্দর করে বুঝছো তুমি এগুলো। তো এখান থেকে জাস্ট একটু মডিফাই করো, তো 20 I1 প্লাস 15 I3, 15 I3 প্লাস এটা হচ্ছে 10 I1 ইকুয়ালস টু 15। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দাও। ওকে, আচ্ছা, দুইটা সমীকরণ পাইছো। তো দেখো তোমার এখানে ভ্যারিয়েবল কয়টা, তিনটা, I1 I2 I3। তোমার সমীকরণ লাগবে তিনটা, সো এখানে পাইছো দুইটা আর আছে একটা। ওকে, এখন লুপ কোনটা বলো তো, এবার বি, এবার এই 2 নম্বর লুপে অ্যাপ্লাই করবা, বি ই এফ সি, তারপরে কি বলতো, আবার বি তে নিতে হবে লুপে। কি অ্যাপ্লাই করবা, কেসিএল না কেভিএল, কেভিএল অ্যাপ্লাই করবা। মাথায় রাখবা জাস্ট জাংশন বা এরকম পয়েন্টে শুধুমাত্র কেসিএল অ্যাপ্লাই করা যায়, আর লুপের মাঝে কেভিএল, বুঝছো। জাংশন বা পয়েন্টে কেসিএল, আর লুপে কেভিএল, ঠিক আছে। এগেইন বলতেছি, এগুলো সুন্দর করে লিখে দিচ্ছি, হ্যাঁ। সো এখন হিসাব করো, এখানে তুমি এগেইন এখানে এন্টি ক্লকওয়াইজ নিয়ে যাবা। সো দেখো আবার ঢুকাইছো, তুমি এখান থেকে হিসাব করি। তো দেখো এখানে প্লাস পর্যন্ত ঢুকতেছো, যখন তুমি এই পাশে আনতেছো তখন কিন্তু প্লাসে ঢুকতেছে। ওকে, তুমি বলতে পারো না যে ভাই প্লাস 25 I2। ওকে, তো এই যে এখানে দেখো, আবার যখন তুমি এখানে গেছো, এই যে রোধের, রোধে তুমি কোন প্রান্ত দিয়ে ঢুকতেছো বলো দেখি, মাইনাস প্রান্ত দিয়ে ঢুকতেছিলা। সো -15 I3। আচ্ছা, তারপরে দেখো আবার যখন তুমি এই পাশে এই পাশে ঢুকতেছো, এই যে কোষে তুমি প্লাসে ঢুকতেছো না মাইনাসে ঢুকতেছো, কিন্তু আলটিমেটলি প্লাস প্রান্ত দিয়ে ঢুকতেছিলা। হ্যাঁ, সো প্লাস 20 ভোল্ট, এই প্লাসটা 0। তো এখান থেকে দেখো 3 নম্বর সমীকরণ পাইছো। দেখো এগুলো তুমি ক্যালকুলেটর হিসাব করবা, বুঝছো। তো আমি যখন তোমাকে কখনো ক্যালকুলেটর হ্যাক্স পড়াইলে তোমাকে এগুলো দেখাই দেবো যে কিভাবে সলভ করা লাগে। তুমি জাস্ট এগুলোকে জাস্ট কি করবা, ক্যালকুলেটরে কিভাবে সলভ করা লাগে এগুলো জাস্ট মাথায় রাখবা, এবং ক্যালকুলেটর হিসাব করবা। দেখবা যে এখানে I1 এর মানটা কত আসছে বলো দেখি, 4/21। হ্যাঁ, 21 অ্যাম্পিয়ার। I2 কত আসছে বলো তো, ওকে, I2 আসবে তোমার হচ্ছে -3/7 অ্যাম্পিয়ার। আর I3 কত আসবে বলো তো এখানে, 13/21 এম্পিয়ার। ওকে, এখন তুমি বলতে পারো যে এই যে মাইনাসটা আসছে কেন। ওকে, বা এই যে মাইনাসটা মানে কি জানো, দিক বোঝাচ্ছে, দিক, ঠিক আছে, দিক বিপরীত। ওকে, দিক কোনটা বিপরীত হবে, I2 কোনটা। তো দেখো I2 তুমি ধরছিলে এই পাশ দিয়ে, হ্যাঁ, কিন্তু দেখো এখানে মাইনাস আছে, তো আমার কিন্তু দিকটা হবে আসলে এই পাশে, বুঝছো। আচ্ছা, আশা করি তুমি এটা সুন্দর করে বুঝছো। এটাই কিন্তু মোটামুটি একটা সহজ ম্যাথ। এটাকে কিরশফের কারেন্ট সূত্র এবং কিরশফের ভোল্টেজ ফর্মুলা দিয়ে আমি তোমাকে এটা করে দিলাম। ওকে, তো তুমি যদি না বোঝো এটা এগেইন পজ করে দেখবা, এগেইন কেটে কেটে দেখবা, এন্ড আমি তো আছি। ওকে, চলো পরবর্তী সলিউশনে যাই। আচ্ছা, লেখাগুলো একটু কষ্ট করে বুঝে নিবা, হ্যাঁ। যখন নোট করবা তখন সুন্দর করে আর কি বুঝলে হয়ে যাবে আর কি। ওকে, দেখো এটা ম্যাথ বলছে এখানে। ম্যাথে বলছে, তো এরকম একটা বর্তনী দিছে। ওকে, বর্তনীটা অঙ্কন করি।
আচ্ছা এখানে একটা আছে। দেখেন পি কত দেওয়া আছে, পি হইতেছে তোমার একটা 20 ওহম রোধ, কিউ হইতেছে তোমার 40 ওহম রোধ, এস দেওয়া আছে 80 ওহম। হুম, ওকে। আচ্ছা, এটা তোমার এ প্রান্ত, এটা তোমার সি প্রান্ত, এটা তোমার বি প্রান্ত, হ্যাঁ। ওকে, এটা তোমার ডি প্রান্ত, এটা ইকুয়াস টু 12 ভোল্ট দেওয়া আছে। হুম, তো বলছে এটা 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 কিন্তু তোমার একটু মাথায় রাখো, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার হুইটস, হ্যাঁ হুইট স্টোন ব্রিজ বলা হয় এটাকে, বুঝছো? হুইট স্টোন ব্রিজ এটাকে দেওয়া আছে, তো একটু মাথায় রাখে, একটু পর পড়বো আমরা, তো জাস্ট আগে থেকে একটু পড়ে রাখলে এটা সুবিধা হয় বোঝার। তো এটা কি বলা হয় বলতো? হুইট স্টোন ব্রিজ, ঠিক আছে, হুইট স্টোন ব্রিজ। ওকে, ওকে। তো তোমাকে তো এটা বলেনি, বলছে কি জানো? তো বলছে হইতেছে, তো কে চাবি যদি বিচ্ছিন্ন করা হয়, কে বিচ্ছিন্ন করা মানে কি বলতো এটাকে কিন্তু, এখন দেখো, চাবি বন্ধ করা মানে কি জানো? চাবি বন্ধ, চাবি বন্ধ মানে সে পাশ দিয়ে কারেন্ট চলবে, ঠিক আছে, কারেন্ট যাবে, চলে। আর চাবি বিচ্ছিন্ন বা চাবি খোলা, বিচ্ছিন্ন অথবা চাবি খোলা, হ্যাঁ, তার মানে কি ওই পথ দিয়ে কারেন্ট যাবে না। এটা একটু মনে রাখবা, ঠিক আছে, এগুলো সুন্দর করে নোট করে রাখবা, এগুলো জাস্ট চুম্বক লাইন, বুঝছো? এগুলো কি বলতো? চুম্বক লাইন, ঠিক আছে। তো দেখো, এখন তুমি এই যে প্রান্তটা আসলা, তো কি করছে এখানে? আচ্ছা কি বলছে, চাবি কে এর, হ্যাঁ, সংযোগ বিচ্ছিন্ন করে দিছে। তো চাবি কে যদি বিচ্ছিন্ন করে দেয়, তো আমার এখানে বিচ্ছিন্ন করে দেওয়া আছে, তো আমি এটা খোলা আছে, তো এই বেশি কারেন্ট যাবে, তো এটা কিন্তু অহেতুক, হ্যাঁ, এটা আমার লাগবে না, তো এটা আমি মিশিয়ে দিই। ওকে, বুঝছো? নাকি বোঝো না, একটু বলো দেখি। তো চাবি তোমার খোলা দিছে, এখন তুমি যদি বলো যে ভাই কেন আপনি ওই পাশ দিয়ে তোমার বিদ্যুৎ কেন আপনার কেন যাবে না, তো তুমি হয়তো বা জানো বিদ্যুৎ সবসময় পরিপূর্ণ বা সম্পূর্ণ পথ দিয়ে চলাচল করে, যে পথ তোমার অসম্পূর্ণ সে পথ দিয়ে কিন্তু কারেন্ট যায় না। দেখো, এরকম একটা বর্তনী আছে, এরকম, হ্যাঁ, এরকম বর্তনী দিছো, ঠিক আছে, আবার এরকম বর্তনী দিছো, এই ব্যাটারি যুক্ত করছো, তো কারেন্ট কোন পাশে যাবে, প্লাস মাইনাস কোন পাশে যাবে? এটাকে এখানে কিন্তু দেখো পরিপূর্ণ হয়নি, এখানে কি বলতো বন্ধ আছে, ঠিক আছে। তো কারেন্ট কি এই পাশে যাবে? না, এই পাশে যাবে না। কারেন্ট কি যাবে বলতো? এই পাশ থেকে যায় এই পাশে ঘুরে আবার চলে আসবে, বুঝছো? এখন যদি তুমি কি করতে পারো, এখানে বদ্ধ করে দাও, তখন কি হবে জানো? কারেন্ট আই এই পাশে I1 ভাগ হবে, আর এই পাশে কিছুটা যাবে, কারণ কি এই পথটাও কিন্তু আলটিমেটলি কি বলো দেখি, এই পথটাও কিন্তু সম্পূর্ণ পথ। সো I1 আর I2 তে ভাগ হয়ে আবার এখানে মিলিত হয়ে এখানে যাবে। সো এটা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো কারেন্টের ধর্ম হইতেছে, কারেন্ট কি করে বলতো? সম্পূর্ণ পথে চলাচল করে, ঠিক আছে। আবার কি হয়, কারেন্ট সবসময় সহজ পথে চলাচল করতে চায়, যেমন এখানে দেখো, এখানে রোদ আছে, এখানে রোদ আছে, দেখো এটা এরকম, তোমাকে আমি বলছিলাম শর্ট সার্কিট কাকে বলা হয়, শর্ট সার্কিট হচ্ছে এরকম, বুঝছো? আই যাচ্ছে এখানে, এখানে আই যাবে, আই যাবে, তো আইটা কি এখন এই কারেন্ট কি এই পাশে যাবে না এই পাশে যাবে? এগেইন বলতেছি, কারেন্ট কিন্তু চাবেই হয়ে যাচ্ছে তোমার সংক্ষিপ্ত পথে এবং বাধাহীন পথে যাইতে। যখন সে দেখতেছে এই পাশে যাওয়ার সময় বাধা আছে, রোদ আছে, তখন কিন্তু সে যাবে না, আর এই পাশে কিন্তু কি নেই বড় দেখি, রোদ নাই। তো সে কোন পথটা বেছে নিবে? সে হইতেছে আলটিমেটলি এই পথটা বেছে নিবে, বুঝছো? তো এটাই হইতেছে মেইনলি কারেন্টের ধর্ম, ঠিক আছে। যখন তুমি কারেন্ট দেখতেছো চাবি বিচ্ছিন্ন করে দেওয়া আছে বা চাবি খোলা দেওয়া আছে, হ্যাঁ, তো কারেন্ট কিন্তু আলটিমেটলি এই পথ দিয়ে যাবে না, সো এটা আমাদের লাগবে না। তো আমরা জাস্ট বোঝার সুবিধা, তো এটা জাস্ট একটু মিশাই দিলাম। ওকে, সো এখন দেখো, ধরো তুমি একটা কাজ করতেছো, তো এই পাশ দিয়ে দেখো, আচ্ছা যদি তুমি এটা খুলে দাও, তো কিন্তু দেখো তখন এই প্রান্ত পি এবং আর, পি এবং কিউ, এই দুইটা রোধ কাতে আছে বলতো? শ্রেণীতে আছে না সমান্তরালে আছে বলো? তো তুমি বলবা যে ভাই এই রোধের এক প্রান্ত আর এই রোধের এক প্রান্তের সঙ্গে যুক্ত আছে, তো তুমি বলতে পারো না যে পি এবং কিউ শ্রেণীতে আছে? সো এর মাঝে যদি প্রবাহ আই হয়, I1 হয়, সে আলটিমেটলি কিউ এর মাঝে প্রবাহ কি হয় বলো দেখি? I1 হবে, তুমি জানো এগুলো। আবার আর এর মাঝে যদি I2 হয়, এস এর মধ্যে কি আছে বলতো? I2 ই হবে, কারণ কি এই দুটা কিন্তু আলটিমেটলি শ্রেণীতে আছে, তুমি এগুলো জানো। ওকে, ঠিক আছে। তো এখান থেকে তো কি আসছিল, আই আসছিল না, তো এখান থেকে আই, আই কয়টাতে ভাগ হয়ে গেছে বলতো? I1 আর I2 তে ভাগ হয়েছে। তো এখানে এসে আবার কি হয়েছে বলো দেখি? I1 প্লাস I2 মিলে কি হয়েছে বলো দেখি? আই হবে না? ওকে, এটা তুমি কিন্তু সুন্দর করে বোঝো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমার এখানে বলছে যে, কোশ্চেনে বলছে যে পি এবং আর, আচ্ছা বলছে যে পি ও আর কার মাঝে বেশি কারেন্ট যাবে, কার মাঝে বেশি কারেন্ট যাবে, বুঝছো?
মানে আই এর মান বেশি কার? দেখো তো এখানে পি এবং আর এগুলো যেহেতু I1 এবং I2 ভাগ হয়েছে, তোমাকে এখানে জাস্ট বের করতে বলছে কি জানো, I1 বড় না I2 বড়, এটাই। ওকে, যার বড় সে বেশি যাবে। ওকে, তুমি জানো এগুলো, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে ভ্যারিয়েবল কয়টা বলো দেখি? I1 এবং I2, ঠিক আছে? তার মানে তোমার সমীকরণ লাগবে কয়টা? দুইটা। আচ্ছা এখন দেখো তো লুপ কয়টা বলো দেখি? লুপ ভাই এখানে মোটামুটি তিনটার মতো। এমন করে দেখো, ধরো তুমি এই প্রান্তটা নিচ্ছ, এইটা একটা লুপ, বুঝছো? এইটা একটা লুপ, একটু মনে দাও, এইটা একটা লুপ, ঠিক আছে? তারপর দেখো এইটা কিন্তু একটা লুপ, আবার দেখো এইটা, এইটা একটা লুপ, বুঝছো? তখন কিন্তু এটা বাদ যাবে, এটা বাদ দিয়ে আমরা জাস্ট বাইরেটা নিয়ে তিনটা লুপ করতে পারবো, বুঝছো? তো আমাদের কিন্তু তিনটা লুপ কিন্তু দরকার নেই, লুপ দরকার কয়টা বলো তো? দুইটা। ওকে, ঠিক আছে। তো এখন এটাকে নাম দিচ্ছি এ, এটা বিন্দুটা হচ্ছে এ, হ্যাঁ? বি সি ডি, এটা তারপরে কি হচ্ছে বলো দেখি? ই এফ জি। ওকে, তাহলে প্রথমত আমরা কোন লুপ নিয়ে বলো দেখি? আচ্ছা এই যে সি প্রান্ত আর ই প্রান্ত কিন্তু একই, ঠিক আছে? এই প্রান্ত একই। হুম, এ দুটো একই প্রান্ত, এ দুটো একই, ঠিক আছে? এ দুটো নোড একই। ওকে, দেখো প্রথমত কি করবো বলো দেখি? প্রথমত আমরা এ বি সি, অর্থাৎ এ, এই যে লুপটা নিব আমরা, এ বি সি এফ জি এগেইন এ, এই লুপে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো বলো তো? লুপে কোন ফর্মুলা অ্যাপ্লাই করা হয়? কেভিএল অ্যাপ্লাই করা হয়, কেভিএল অ্যাপ্লাই করে পাই, ঠিক আছে? কি হবে বলো? সো হিসাব করো এখন। আচ্ছা এটাকে কিন্তু তখন বাদ দিতে হবে, বুঝছো? এখানে বলি এটাকে কি করতে হবে বলতো? বাদ দিতে হবে। এই যে মাঝখানটা, এটা কি করতে হবে বলতো? বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। ওকে, কারণ কি এটা লুপের মাঝে নাই। ওকে, আমরা লুপ জাস্ট এটাকে হিসাব করছি। তো এখন দেখো এখানে কারেন্ট এই পাশে ঢুকতেছে। ওকে, তো তুমি বলতে পারো না ভাই এটা কি প্লাস হবে না এটা প্লাস হবে? তো যেহেতু এই পাশে ঢুকতেছে আর এই পাশে বের হচ্ছে, তার মানে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। এগেইন তোমার এই পাশে কারেন্ট কিন্তু ঢুকতেছে আর এই পাশে বের হচ্ছে, কিন্তু দেখো, দেখো বের হচ্ছে এই পাশে। তো এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। এগেইন এটা কিন্তু প্লাস হবে, এটা মাইনাস হবে, এগুলো তুমি ভালো করে বুঝছো, ঠিক আছে? আর এটা প্লাস, এটা মাইনাস। এখন তুমি জাস্ট চার্জটা বা আধানটাকে কোন পাশে নিয়ে যাও বলো দেখি? তুমি ধরো এন্টি ক্লকওয়াইজ নিয়ে যাও, বুঝছো? এই পাশে নিয়ে যাও, এই পাশে ঘোরাবা, ঠিক আছে? তো প্রথমত আমি এই যে ব্যাটারির জন্য ধরবো, দেখো তো এই চার্জটা ব্যাটারি কোন দিক থেকে প্রবেশ করতেছে বলো দেখি? ঋণাত্মক প্রান্ত থেকে প্রবেশ করতেছে। সো এটা কি হবে বলো দেখি? মাইনাস ই। এখন ই এর মান কত বলো তো? আচ্ছা মাইনাস ই দিলাম, জাস্ট, সমস্যা হবে না, পরে মানটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তো তারপরে দেখো এবার কোন কোন রোধের জন্য আসবে? জাস্ট জাস্ট এটা দেখো, এই পাশে আসতে 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 কি হবে বলো দেখি? দেখো এটা কিন্তু বাদ। ওকে, কারণ কি আমি এটা লুপের ভিতরের অংশ, এটা কিন্তু আমি ধরবো না। আচ্ছা, তো এখন আই পি এর জন্য ধরবো। তো পি রোধে I1 যাচ্ছে। এখন তুমি যখন এই পাশে যাচ্ছ ক্লকওয়াইজে, এটা কি প্লাস প্রান্তে প্রবেশ করছো না মাইনাস প্রান্তে বলো তো? আলটিমেটলি কিন্তু প্লাস প্রান্তে প্রবেশ করতেছো। তুমি কিন্তু কি বলবো বলো তো? এখানে প্লাস কি হয় বলো তো? রোধ কত? আর হইতেছে 20, আই কত? এর মধ্যে প্রভাব কত বলো তো? I1। ওকে, ঠিক আছে। আবার কিউ যে রোধটা আছে এর ভিতর দিয়েও কিন্তু তুমি কিভাবে প্রবেশ করতেছো বলো দেখি? প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করতেছো। তো এখানে কিন্তু প্লাস, হুম, রোধ কত বলতো? 40, কিন্তু প্রভাব কত বলতো? I1। তো আলটিমেটলি ইকুয়ালস টু কত হবে বলতো? 0 হবে না? ওকে, 0। সো এখানে বিশেষ তুলি কত বলো দেখি? এটা 60 I1। হুম, এই পাশে গেলে প্লাস ই, তো ই মানে কত? 12 ভোল্ট। তো I1 কত বলো? 12 ভাগ 60, এত এম্পিয়ার। আচ্ছা, I1 এর মান পাইছো এটা তুমি। ওকে, এটা তুমি ক্যালকুলেট করো, কত হয় এটা? 0.2 এম্পিয়ার। এবার তুমি, এবার তুমি কোনটা লুপ ইউজ করবা? এবার তুমি দেখো, এবার তুমি লুপ ইউজ করবা হইতেছে এ ডি সি এফ জি এবং এ। কারণ এবার লুপ ইউজ করতেছে কোনটা বলতো? এইটা, এইটা লুপ ইউজ করতেছে। হ্যাঁ, এখন এইটা কিন্তু আবার বাদ, এটা বাদ। ওকে, তো কি হবে বলো? আবার তুমি ক্লকওয়াইজ ঘোরাও। তুমি দেখো এখানে ব্যাটারিতে ঢুকতেছে কোন পাশে? প্লাস মাইনাস প্রান্তে। কি হবে বলতো? মাইনাস ই। ওকে, আবার এই প্রান্তে যখন ঢুকতেছো, এই পাশে আসি, এই রোধে যখন ঢুকতেছো, তখন কি প্লাসে ঢুকতেছো না মাইনাসে ঢুকতেছো? প্লাসে ঢুকতেছো, ঠিক আছে? তো কি হবে? প্লাস I2 ইন্টু কি বলো? রোধ কত? এটা 15। ওকে, আবার সেম ভাবে যখন তুমি এখানে আসতেছো, এখানে কিন্তু প্লাসে ঢুকতেছো। সো প্লাস I2 ইন্টু 80 ইকুয়ালস টু কত? 0। সো কত হবে? 15 I2 প্লাস এটা হচ্ছে 80 I2।
ইকুয়ালস টু ই ইকুয়ালস টু 12। সো কত হবে 95 i2 ইকুয়ালস টু 12। তো এখান থেকে i2 মান যদি ভাগ করে দাও i2 কত আসে বড় দেখি, এটা আসে 0.13 এম্পিয়ার। দেখো তো কোনটা বড়। তো i1 কিন্তু আলটিমেটলি বড়, হ্যাঁ, আর i2 কিন্তু ছোট। সো তুমি কি বলতে পারো বলো দেখি, i1 গ্রেটার দেন i2। সো কার মধ্যে প্রভাব বেশি বলো তো, i1 কোনটাতে, পি তে কিন্তু গেছিল কোনটা i1, আর আর তে গেছে হইতেছে i2। তো পি এর মাঝে যে প্রভাবটা আলটিমেটলি সেটা কিন্তু একটু বেশি হবে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ সলভ করে দিই। হ্যাঁ, দেখো এটা, এটা কিন্তু অনেক ইজি একটা ম্যাথ। আচ্ছা, একটু ড্র করি। ওকে, দেখো দেখো এটা কিন্তু কারেন্ট ডিরেকশন গুলো দিয়েই দিছে। ওকে, এটা হচ্ছে 12 ভোল্ট। এটা প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত। দেখো এটা কিন্তু এই পাশ থেকে বের হচ্ছে, তার মানে ঢুকতেছে এই পাশে, তার মানে এটা প্লাস এটা মাইনাস। এগেইন দেখো এটা কিন্তু এই পাশ থেকে বের হচ্ছে, তার মানে কি ঢুকতেছিল এই পাশ দিয়ে, সো এটা প্লাস এটা মাইনাস। এটা কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ। তো আবার এখানে কিন্তু ঢুকতেছে কোন দিক থেকে বলতো, এখানে প্লাস মাইনাস। ওকে, প্লাস মাইনাস, প্লাস মাইনাস একটু মাথায় রাখবে এগুলো। ওকে, সো এটা হচ্ছে 3 ওহম, এটা 2 ওহম, এটা 1 ওহম। নাকি ভুল করলাম? আসলে এগুলো কত করে দেওয়া আছে? আর এটা 4 ওহম, এটা 2 ওহম। হ্যাঁ, এটা 8 ভোল্ট, এটা 5 ওহম, এটা 12 ভোল্ট। ওকে, তো এখানে যে কারেন্টটা সেটা হচ্ছে তোমার i2। এটা যে কত আছে আল্লাহ জানে। আচ্ছা, এটা হচ্ছে তোমার i1। হ্যাঁ, এটা i1। আচ্ছা, সুন্দর করে একটু উঠাই নিবা। আর এখানে আছে তোমার i2, আর এখানে আছে i1। ওকে, এইটাতে কত তাহলে? এটাতে হইতেছে i, ওটাতে কত আছে i। ওকে, সো দেখো এখন বলছে যে i1 বড় নাকি i2 বড় হবে, কারশ্যাফের সূত্রের সাহায্যে গাণিতিকভাবে প্রমাণ করো। দেখো কারশ্যাফে এখানে ইন্ডিকেট করে বলে দিয়েছে। ওকে, ঠিক আছে, নাম দেই, এ বি সি ডি ই এফ। ওকে, দেখো তো, তো এখানে লুপ কয়টা বলো তো, এটা একটা লুপ, এটা দুইটা লুপ, এবং পুরোটাকে যদি একটা কল্পনা করি ওইটা একটা লুপ, ঠিক আছে। ওকে, দেখো, সো এখন হিসাব করো, এই বিন্দুতে দেখো তো তোমার বি বিন্দুতে হিসাব করো একটু, বি পয়েন্টে, বি পয়েন্টে তুমি যদি কেসিএল অ্যাপ্লাই করো কিছু হবে, কেসিএল মানে কারেন্ট লটা অ্যাপ্লাই করো, কি হয়েছে বলো। এখানে কয়টা কারেন্ট আসতেছে দেখো, i2 ঢুকতেছে, i1 ঢুকতেছে, বুঝছো, আর বের হয়ে যাচ্ছে কি বলতো i। তো এখানে বলতে পারো না যে i ইকুয়ালস টু i1 প্লাস i2। আবার সেম এখানে দেখো কি হয়েছে, ই পয়েন্টে দেখো বের হয়ে যাচ্ছে কি বলতো i2 বের হচ্ছে। হুম, আর এখান থেকে বের হচ্ছে কি বলতো i1, আর এখানে এইটা যেহেতু শ্রেণীতে আছে, তো এখানে কিন্তু আলটিমেটলি i আসতেছে, বুঝছো। তো দেখো আসতেছে i, যাচ্ছে i2 i1, সো আলটিমেটলি একটা লিখলে এনাফ। ওকে, তো এখন আমরা পয়েন্ট লুপ নিব কোনটা বলো দেখি। তো এবার তোমার এ বি ই এফ আবার এ, লুপে কি অ্যাপ্লাই করবো বলো দেখি, কেসিএল কেভিএল অ্যাপ্লাই করবো।
তো এই যে লুপটাতে আমি কেভিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো দেখো আমি এখান থেকে শুরু করে দিই। সো এই যে ব্যাটারিতে 12 ভোল্টের যে ব্যাটারিটা আছে, এখানে আমি যে প্রবেশ করতেছি, তো প্রথমে যখন প্রবেশ করতেছি তখন প্লাস প্রান্ত প্রবেশ করতেছি না মাইনাস প্রান্ত প্রবেশ করছিলাম, বলো দেখি? মাইনাস প্রান্ত যখন প্রবেশ করতেছিলাম, সো এখানে কোথায় বলো দেখি? -12 ভোল্ট। ওকে, আবার দেখো যখন তুমি এই রোধে প্রবেশ করতেছিলা তখন কিন্তু দেখো প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করতেছিলা, সো তখন কি হয় বলো দেখি? প্লাস আইআর হিসেবে করতে হবে কিন্তু, ভি ইকুয়ালস টু আইআর, সো I2 এখানে বিভব সরি রোধ 4 আর প্রবাহ কত বলতো? I2। ওকে, এত ঠিক আছে। তারপরে যখন তুমি এই রোধ হিসাব করবা, এগেইন যখন দেখো এই পাশে ঢুকে কিন্তু আবার এই পাশে আসতেছিলা, আবার দেখো প্লাস মান প্রবেশ করছো তুমি, সো প্লাস 5i। আবার যখন তুমি এখানে আসবা আবার কিন্তু তুমি প্লাস প্রান্তে প্রবেশ করতেছো, হ্যাঁ, প্লাস 3i2 ইকুয়ালস টু কত হবে? 0 হবে না? 0। আচ্ছা, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এখানে কি বলো দেখি? এবার তুমি এই 2 নম্বর লুপে ইউজ করো, বি সি ডি ই বি তে কি করবা? কেসিএল না কেভিএল? কেভিএল অ্যাপ্লাই করবা, লুপে কেভিএল অলওয়েজ মাথায় রাখবা। ওকে, তো কি হবে এটা? আমি এই যে ব্যাটারি থেকে হিসাব করে যদি করি, দেখো তুমি কোন দিক দিয়ে ঢুকতেছো? প্লাস প্রান্তে ঢুকতেছো, সো 8 ভোল্ট। ওকে, তারপরে দেখো কি হয়? এই যে প্রান্ততে এবার এই রোধে কিন্তু তুমি দেখো মাইনাস প্রান্তে প্রবেশ করতেছো আগে, সো আলটিমেটলি মাইনাস হবে, -2 × I1। তারপরে আবার এই রোধে যাও, এই রোধে হিসাব করতে হবে কত? দেখো এই রোধটা কিন্তু কমন রোধ এখানে এবং এখানে আছে। আলটিমেটলি যখন তুমি যে লুপে নিবা, যে কোনো রোধ আসুক না কেন সব রোধে কিন্তু নিতে হবে তোমার। ওকে, আচ্ছা, কি হয় বলতো? এখানে মাইনাস প্রান্তে যেহেতু ঢুকতেছো, সো -5i1, ও সরি 5i। আচ্ছা, আবার দেখো তুমি এই রোধে যখন ঢুকবা এই পাশে, আবার দেখো তুমি কোন প্রান্তে ঢুকতেছো বলো দেখি? মাইনাস প্রান্তে, সো এখানে কিন্তু -1 হবে, 1i1। ওকে, ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এখান থেকে দেখো 8 -2i1 তো আছেই, এখানে দেখো -5, এই যে i ইকুয়ালস টু কি লিখতে পারো বলো তো? i ইকুয়ালস টু লিখতে পারো না যে এখানে i1 প্লাস i2? আচ্ছা, -i1 1 গুণ দেওয়া আর না দেওয়া একই কথা, হ্যাঁ, ইকুয়ালস টু 0। তো এখানে দেখো তুমি -12 তো আছেই, প্লাস 4i2, তো প্লাস 5 i ইকুয়ালস টু লিখতে পারো i1 প্লাস i2 প্লাস 3i2, সো এগুলো এখন দেখো 0। এগুলো তুমি একটা কাজ করতে পারো, এখন তুমি ক্যালকুলেটর হিসাব করবা। তো এগেইন বলতেছি এগুলো কিন্তু হাতে কলমে হিসাব করতে একটু কঠিন, ক্যালকুলেটর হিসাব করবা। তো দেখবে ক্যালকুলেট করে i1 এর মান আসছে কত বড় দেখি? 0.51 অ্যাম্পিয়ার, আর i2 হইতেছে 0.79। ওকে, তো তুমি এটা ক্যালকুলেটর হিসাব করবা, দেখবে কে বড়, এখন তুমি তো জানোই এটা বড়, i2 বড়, হ্যাঁ। তো এগুলো ক্যালকুলেটর কিভাবে হিসাব করতে হয় তুমি জাস্ট একটু নিজে নিজে না পারলে তুমি জাস্ট আমাকে নক দিবা। ওকে, তো আমি তোমার জন্য এটাই এইচডব্লিউ দিলাম যে তুমি আসলে ক্লাসটা করতেছো কি করতেছো না, জাস্ট এটাই একটা প্রমাণ, হ্যাঁ, যে যদি তুমি বলো যে ভাই আমি ক্লাস করছি, তার মানে তুমি অবশ্যই আমার কথা শুনতে পাচ্ছ এবং কিভাবে তোমার সলভ করতে হয় এগুলো কিন্তু আমি শেখাই দেবো না। ওকে, ওকে, ঠিক আছে, এগুলো তোমাকে শেখাই দেবো। তো তখন তুমি কি করতে পারবা, আলটিমেটলি কিন্তু কিভাবে তোমাকে সলভ করতে হয় ক্যালকুলেটর, এগুলো কিন্তু আমি তোমাকে বলে দেবো। ওকে, তো তুমি জাস্ট আস্ক করলেই কিন্তু আমি তোমাকে এগুলো পরবর্তীতে বলে দেবো। তো চলো আজকের মতো এইটুকুই, হ্যাঁ, পরবর্তী ভিডিওতে চল তড়িতের বাকিটা আমি শেষ করে দিব। তখন কেসিএল কেভিএল নিয়ে বাকি কয়েকটা ম্যাথ থাকবে, পাশাপাশি হুইটস্টোন ব্রিজ, তারপরে এটা হচ্ছে মিটার ব্রিজ, হ্যাঁ, এবং গ্যালভানোমিটার, অ্যামিটার, এগুলো নিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।